চতুর্থ অধ্যায় ছোট গল্প চ্যাপ্টার 4 শর্ট স্টোরি পৃষ্ঠা 87 পৃষ্ঠা 88 কিছু লেখা নেই পৃষ্ঠা 89 4.1 কথা সাহিত্যের সর্বকনিষ্ঠ শাখা ছোট গল্প উপন্যাসের মধ্যে বিশাল প্রেক্ষাপটে সমাজ সময়ের বিশ্বস্ত অনুসরণে মানব জীবনের যে টোটালিটিকে দেখানো হয় ছোট গল্পে তেমনটি সম্ভব হয় না, কারণ তার নামেই প্রমাণিত যে তার পরিসর সীমিত। তবু তার চকিত উদ্ভাসনে জীবনের যে খণ্ডাংশকে তুলে ধরা হয় তাতেও জীবন ও জগতের নানা মুদ্রা ও প্রবণতা মুদ্রিত হয়। ছোট গল্পের মধ্যে প্রতীতি বা ইমপ্রেশন এর সমগ্রতা আমরা পাই। সমগ্রতার ওপরে এক লেখা আছে, পেছনে এক দিয়ে লেখা আছে 125 পৃষ্ঠায়। সাহিত্যে ছোট গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়, মিত্র ও ঘোষ, তৃতীয় মুদ্রণ, শ্রাবণ 1412। সেটি একতম প্রতীতি থাকে একটি চরিত্র, ঘটনা বা পরিস্থিতিগত প্রতীতি। বিষয়ের নিরিখেও ছোট গল্পের নানা শ্রেণী বিভাজন হয়েছে। পরিবার, সমাজ, রাজনীতি, দাম্পত্য, দর্শন, অতিপ্রাকৃত ইত্যাদি। আদিকাল থেকে গল্প শোনার আদিম আগ্রহ এবং অনন্ত আকুলতাই গল্পের জন্ম দিয়েছে। শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের ব্র্যাকেটে 1861 থেকে 1941 হাতেই যথার্থ বাংলা ছোট গল্পের সূচনা, বিকাশ ও পরিণতি। তিনি গল্পের বিষয় এবং আঙ্গিক ব্র্যাকেটে কন্টেন্ট অ্যান্ড ফর্ম নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করেছেন। তারপর থেকে আজকের এই উত্তর আধুনিক যুগ পর্যন্ত গল্প বিশ্বে ঘটে গেছে নানা রূপ রূপান্তর। ছোট গল্পের সূচনা লগ্ন থেকেই আমরা প্রতিবন্ধী নরনারীদের কথা পাই। যদিও যতটা হওয়া উচিত ছিল ততটা হয়নি, তবু লেখকদের সমাজ চেতন মনটি এই প্রতিবন্ধী মানুষদের জীবন যন্ত্রণা, তাদের সংগ্রাম, প্রতিবাদ, কামনা, বাসনা, উত্তরণ সবই দেখাতে পেরেছে। যেসব মানুষদের দুঃখ কষ্টকে আমরা মহাকাব্যে, পুরাণে, মঙ্গল কাব্যে দেখেছি, তারাই বাস্তবের রূঢ় মাটিতে এসে দাঁড়ালো। 1299 সালে প্রকাশিত রবীন্দ্রনাথের শুভা বাচিক প্রতিবন্ধী রমণীর মনোকষ্টের একটি অসমান্তরাল ছোট গল্প। রবীন্দ্রনাথের সাহিত্যে এই প্রতিবন্ধী মানুষরা বিভিন্নভাবে এসেছে। অন্য ছোট গল্পের মধ্যে উল্লেখ্য শুভদৃষ্টি, যে গল্পে বাচিক ও শ্রুতি প্রতিবন্ধী এক নারীর কথা উঠে এসেছে। দৃষ্টিগত প্রতিবন্ধকতা নিয়ে রবীন্দ্রনাথ লিখেছেন দৃষ্টিদান গল্পে। রবীন্দ্রনাথের প্রতিবন্ধী নরনারী কেন্দ্রিক ছোট গল্পের আলাদা আলোচনা এই অধ্যায়ের অন্য অংশে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। রবীন্দ্রনাথের সমকালীন এবং পরবর্তীকালের অনেক ছোট গল্পে আমরা বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার নরনারীর কথা পাই। প্রায় ক্ষেত্রেই আমরা দেখতে পাই তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে এরা বঞ্চিত ও অবহেলিত। পৃষ্ঠা 90। সমাজে পরিবারে থেকেও এরা সমাজ পরিবার নির্বাসিত। কোথাও কোথাও এরা জীবনের কোনো একটি ক্ষেত্রে উত্তীর্ণ হচ্ছে, কিন্তু ছোট গল্পের চকিত উদ্ভাসে আমরা তাদের বঞ্চনার কথাই বেশি পাই। শারীরিক ও মানসিকভাবে অক্ষম এইসব মানুষরা সীমিত পরিসরে হলেও বাংলা ছোট গল্পের মধ্যে ঠাঁই পেয়েছে, যা গল্পকারদের সামাজিক দায়বদ্ধতারই ব্র্যাকেটে সোশিয়াল কমিটমেন্ট পরিচয়। প্রখ্যাত গল্পকারদের রচনাবলী বা সংকলন থেকে কয়েকটি প্রতিনিধি স্থানীয় ছোট গল্প নিয়ে আলোচনা করে আমরা দেখাতে চেয়েছি এইসব প্রতিবন্ধী মানুষের বঞ্চনা, অবহেলার ইতিহাসকে। বাংলা সাহিত্যের পাশাপাশি দুই একটি প্রতিবেশী সাহিত্যের উপাদান গৃহীত হয়েছে। প্রতিবন্ধী মানুষের জীবনকথা ফুটে উঠেছে যেসব গল্পে, তার একটি সারণী প্রস্তুত করা হলো। এই সারণীতে ক্রম, ছোট গল্প, গল্পকার, প্রকাশকাল এবং প্রতিবন্ধী চরিত্ররা এটি 4টি ভাগে ভাগ করা হয়েছে। 1. শুভা, গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর, প্রকাশকাল 1299, প্রতিবন্ধী চরিত্র হলো মুক বালিকা। 2. দৃষ্টিদান, রবীন্দ্রনাথ ঠাকুর, 1305, অন্ধ। 3. শুভদৃষ্টি, রবীন্দ্রনাথ ঠাকুর, 1307, মুক ও বধির। 4. সুরের বন্ধু, মানিকলাল বন্দ্যোপাধ্যায়, প্রকাশকাল দেওয়া নেই, প্রতিবন্ধী চরিত্র হলো অন্ধ। 5. আলোর আড়াল, সীতা দেবী, প্রকাশকাল দেওয়া নেই, প্রতিবন্ধী চরিত্র হলো অন্ধ। 6. পথহারা, গিরিবালা দেবী, 1921, ঘোড়া। 7. মল্লারের সুর, প্রেমাঙ্কুর আতর্থী, 1328, অন্ধ ভিখারিণী লক্ষ্মীমণি। 8. বঞ্জি গুঞ্জবালা, জগদীশ গুপ্ত, 1344, অস্থিগত প্রতিবন্ধী। 9. নারী ও নাগিনী, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1344, খোড়া শেখ। 10. তমসা, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, 1352, অন্ধ পঙ্খে।
11 3-0 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1344 বিকলাঙ্গ। 12 বোবা কান্না তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় 1351 মুখ। 13 অন্ধ মানিক বন্দ্যোপাধ্যায় অন্ধ সনাতন। 14 আত্মহত্যার অধিকার মানিক বন্দ্যোপাধ্যায় 1935 পঙ্গু নীলমণি। 15 সরীসৃপ মানিক বন্দ্যোপাধ্যায় 1939 মানসিক প্রতিবন্ধী ভুবন। 16 তারপর মানিক বন্দ্যোপাধ্যায় 1946 বিকলাঙ্গ গজেন। 17 অন্ধের বউ মানিক বন্দ্যোপাধ্যায় প্রকাশকাল দেওয়া নেই। প্রতিবন্ধী চরিত্র ধীরাজ অন্ধ। 18 টিকটিকি মানিক বন্দ্যোপাধ্যায় 1938 বোবা মেয়ে। 19 আততায়ী মানিক বন্দ্যোপাধ্যায় 1943 অন্ধ কীর্তিবাস। 20 প্রাগ ঐতিহাসিক মানিক বন্দ্যোপাধ্যায় ভিখু প্রকাশকাল দেওয়া নেই। 21 অন্ধ ও ধাঁধা মানিক বন্দ্যোপাধ্যায় প্রকাশকাল দেওয়া নেই। অন্ধ অধর। 22 রাস্তার রাজা গোপাল হালদার প্রকাশকাল দেওয়া নেই। মানসিক প্রতিবন্ধী। 23 চোখ গেল সুবোধ ঘোষ 1362 অন্ধ পৃষ্ঠা 91। 24 নম্বর ছোট গল্প হলো অন্ধ গল্পকার বনফুল প্রকাশকাল দেওয়া নেই। প্রতিবন্ধী চরিত্র হলো অন্ধ। 25 অজান্তে বনফুল 1328 অন্ধ। 26 বিবাহ শৈলজানন্দ মুখোপাধ্যায় প্রকাশকাল দেওয়া নেই। প্রতিবন্ধী পলহান। 27 সামনে চামেলি জ্যোতিরিন্দ্র নন্দী 1989 প্রতিবন্ধী শিক্ষক। 28 নীল রাত্রি জ্যোতিরিন্দ্র নন্দী প্রকাশকাল দেওয়া নেই। বিকলাঙ্গ বাবু। 29 নদী ও নারী জ্যোতিরিন্দ্র নন্দী 1953 পা কাটা অন্ধ। 30 ধস নারায়ণ গঙ্গোপাধ্যায় 1955 পঙ্গু স্বামী। 31 মর্গ নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রকাশকাল দেওয়া নেই। প্রতিবন্ধী চরিত্র অন্ধ স্বামী। 32 অন্ধ শ্রীবিলাসের অনেক দিনের একদিন সোমেন চন্দ প্রকাশকাল দেওয়া নেই। অন্ধ শ্রীবিলাস। 33 এক বামুন ও তার প্রিয়া গজেন্দ্রনাথ মিত্র 1397 বামন। 34 কাম ও কামিনী বিমল কর প্রকাশকাল দেওয়া নেই। অন্ধ কুঞ্জবাবু। 35 পকেটমার সমরেশ বসু 1953 পঙ্গু ও বোবা সুনয়নী। 36 মহাযুদ্ধের পরে সমরেশ বসু 1958 জন্মান্ধ ভিখারি ভিখারিণী। 37 পা চারুচন্দ্র চক্রবর্তী ব্র্যাকেটে জরাসন্ধ 1372 বিকলাঙ্গ। 38 সাত সকালের মা মহাশ্বেতা দেবী প্রকাশকাল নেই। হাবাগোবা সাধন। 39 হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী প্রকাশকাল নেই। বিকলাঙ্গ গৌরবী। 40 জগন্নাথের রথ মহাশ্বেতা দেবী প্রকাশকাল নেই। প্রতিবন্ধী চরিত্র দেওয়া নেই। 41 ডাইনি মহাশ্বেতা দেবী 1982 অন্ধ বৃদ্ধা ভিখারিণী। 42 কবিপত্নী মহাশ্বেতা দেবী প্রকাশকাল নেই। অন্ধ বৃদ্ধ কবি। 43 বৃষ্টিতে দাবানল সৈয়দ মুস্তাফা সিরাজ প্রকাশকাল নেই। বোবা হাবা মেয়ে। 44 বুড়া পীরের দরগা তলায় সৈয়দ মুস্তাফা সিরাজ প্রকাশকাল নেই। অন্ধ বৃন্দাবন। 45 জুলেখা সৈয়দ মুস্তাফা সিরাজ প্রকাশকাল নেই। খোঁড়া বদরু। 46 আহ্নিক গতি ও মাঝখানের দরজা দেবেশ রায়। 1957 তটিনীর পঙ্গস্বামী। 47 পা দেবেশ রায়। 1958 পা কাটা বউ। 48 32 আঙুলে দেবেশ রায় 1958 অস্থিগত। 49 দোলনা অচিন্ত্য কুমার সেনগুপ্ত প্রকাশকাল নেই। বিকলাঙ্গ সার্কাসের মেয়ে। 50 তৃতীয় নয়ন অচিন্ত্য কুমার সেনগুপ্ত প্রকাশকাল নেই। অন্ধ মিহির। 51 জটায়ু দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রকাশকাল 1960 প্রতিবন্ধী চরিত্র দুহাত কাটা। 52 পানিফলের কাঁটা আব্দুল জব্বার 1397 যৌনগত প্রতিবন্ধী। 53 বৃহন্নলা সংবাদ আব্দুল জব্বার 1377 রূপা ময়না বাঁশি। 54 দৃষ্টি ভগীরথ মিশ্র 1993 অন্ধ ও খঞ্জ নরনারী। 55 মাটির বেহালা অনিতা অগ্নিহোত্রী 1998 অন্ধ রমণী।
56 অন্ধের তুষ্টি, তাকাশে শিবশঙ্কর পিল্লে ব্র্যাকেটে অনুবাদ, জন্মান্ধ। 57 বেহুলার ভেলা, বাণী বসু। 1400 অত্যাচারে পঙ্গু অমিতেশ। 58 পঙ্গু, জ্যোতিরিন্দ্র নন্দী। প্রকাশকাল নেই। পঙ্গু শুভেন্দু। পৃষ্ঠা 92। 4.2 1299 সনের মাঘ মাসের গল্প শুভা। একটি বোবা মেয়ের জীবন যন্ত্রণাটি এই গল্পে রবীন্দ্রনাথ অপরিসীম মমতায় অঙ্কিত করেছেন। গল্পটির শুরুতেই একটি প্যারাডক্স রয়েছে। লেখক বলেন, ইনভার্টেড কমার মধ্যে, মেয়েটির নাম যখন সুভাষিনী রাখা হইয়াছিল তখন কে জানিত সে বোবা হইবে, ইনভার্টেড কমা ক্লোজ। মেয়েটির নামকরণেই রয়েছে বিরোধাভাস। এ যেন বিধাতার নির্মম পরিহাস। তার অন্য দুই বোন সুকেশিনী ও সুহাসিনীর মতো সুভাষিনী সার্থকনামা হতে পারেনি। গল্পটির 4টি পরিচ্ছেদে সমাজে পরিবারে বোবা মেয়েটির অবস্থান সম্পর্কেও অবগত হতে পারি। সে পিতামাতার নীরব হৃদয় ভারের মতো বিরাজ করিতেছে, কারণ বিবাহ সমস্যা। তার ভাষাহীনতা সমাজের কাছে বিবাহযোগ্যতাহীনতা। কিন্তু রবীন্দ্রনাথ পুরো মাত্রায় সমাজ সচেতন এবং সমাজ সমালোচকও। তাই কঠোর ভাষায় বলেন, ইনভার্টেড কমার মধ্যে, যে কথা কয় না সে যে অনুভব করে ইহা সকলের মনেই হয় না, ইনভার্টেড কমা ক্লোজ। একটি অঙ্গের বিকৃতি মানে পূর্ণ বিকৃতি নয়। শুভা বোবা, কিন্তু তার অনুভব ক্ষমতা আছে। আছে কান্না হাসি, প্রেম বিরহ, সুখ দুঃখ। বোবা মেয়েকে নিয়ে বাণীকণ্ঠ তার স্ত্রী বড়ই চিন্তিত। বিশেষত তাহার মা তাহাকে নিজের একটি ত্রুটি স্বরূপ দেখিতেন। কেননা মাতা পুত্র অপেক্ষা কন্যাকে নিজের অংশরূপে দেখেন। কন্যার কোনো অসম্পূর্ণতা দেখলে সেটা বিশেষ রূপে নিজের লজ্জার কারণ বলিয়া মনে করেন। বরঞ্চ কন্যার পিতা বাণীকণ্ঠ শুভাকে তাহার অন্য মেয়েদের অপেক্ষা যেন একটু বেশিই ভালোবাসিতেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বড় বিরক্ত ছিলেন। এর থেকে আমরা দেখি পরিবারে, বিশেষ করে গর্ভধারিণীর কাছে শুভা বিরক্তির কারণ তার অপূর্ণতা, এবং সে যে বিধাতার অভিশাপরূপে তাহার পিতৃগৃহে আসিয়া জন্মগ্রহণ করিয়াছে এটা মেয়েটি বাল্যেই বুঝেছে, এবং সে কারণেই আপনাকে গোপন করিয়া রাখিতে সর্বদাই চেষ্টা করিত। এই সম্ভুক প্রবৃত্তি, এই স্বেচ্ছা নির্বাসন কেন? তবে কি প্রতিবন্ধী মানুষের বাঁচবার পন্থাটি এই? অথচ সে তো কোনো অপরাধ করেনি। রবীন্দ্রনাথ তার মধ্যে অসাধারণত্বই দেখিয়েছেন। আমরা খুঁজতে চেষ্টা করি সেই সাধারণ মেয়েটির অসাধারণত্বটি কি। গল্পের প্রথম পরিচ্ছেদে লেখক জানিয়েছেন, শুভার কথা ছিল না, কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব বিশিষ্ট বড় বড় দুটি কালো চোখ ছিল, ইনভার্টেড কমার মধ্যে। সে চোখের ভাষা তর্জমা করিতে হয় না। শুভার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর, অনেকটা স্বচ্ছ আকাশের মতো, উদয়াস্ত এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি। এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটা বিজন মহত্ব আছে। সে নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন, ইনভার্টেড কমা ক্লোজ। শুভার জীবন, শুভার বৈশিষ্ট্য বোঝাতে রবীন্দ্রনাথ অবলম্বন করেছেন নানা প্রাকৃতিক অনুষঙ্গকে। মানব জীবন ব্যাখ্যানে রবীন্দ্র গল্পে প্রকৃতির ব্যবহার উল্লেখযোগ্য নির্মাণ কৌশল। এই গল্পে শব্দহীন সঙ্গীহীন শুভা, নির্জন শুভা এবং বৃহৎ নির্জন প্রকৃতি মিলেমিশে একাত্ম হয়েছে। প্রকৃতি ও মানুষের অনাহত ঐক্যতান গল্পটি। পৃষ্ঠা 93। গল্পকার চণ্ডীপুর গ্রামের এই বোবা মেয়েটির সঙ্গে তুলনা করেছেন নদীর। যে ছোট নদীটি গৃহস্থ ঘরের মেয়েটির মতো, নদীর সঙ্গে নারীর একাত্মতা অল্প প্রয়াসেই পরিস্ফুট। নদী তীরবর্তী জানপদী জীবনের ছবিও রয়েছে। লোকালয়ে শুভার মনের মরম কথা বোঝে না, তাই এই স্বেচ্ছা নির্বাসিতা হতভাগিনী কাজকর্মে যখনই অবসর পায় তখনই নদী তীরে আসিয়া বসে। মুখ মেয়েটির সঙ্গে নিরলস্তন্যী নদীটি নৈশব্দ সখ্য ঘটে। নদীর চলমান নির্জনতা শুভার অব্যক্ত ব্যথার সঙ্গে সমান্তরাল। নদী গ্রামের পাশে ব্র্যাকেটের দূরত্বে বহমানা, শুভাও জনপদ নির্বাসিতা। প্রকৃতির বিস্তৃত প্রেক্ষাপটে শুভা ধীরে ধীরে সমস্ত প্রতিবন্ধকতার বিপ্রতীপে একটি অসাধারণ নারী মহিমার প্রতিষ্ঠিত হচ্ছে। কারণ প্রকৃতি যেন তাহার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, যেন তাহার হইয়া কথা কয়। শুভার বাক্যহীনতার বিপ্রতীপে নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, তরুর মর্মর, এই কথা সুর গান বড় প্রাসঙ্গিক। প্রকৃতির ভাষা যেন শুভার ভাষার সমধর্মী। সেই সমধর্ম ইঙ্গিত ভঙ্গি, সঙ্গীত ক্রন্দন এবং দীর্ঘ নিঃশ্বাসে
প্রকৃতির জনগ্রাহ্য ভাষা নেই, সে ভাষা অনুভববেদ্য। শুভার ভাষাও জনগ্রাহ্য নয়, অনুভবের। তার দীর্ঘাক্ষীর বিস্তার বিস্তৃত হয় প্রকৃতির পরিমণ্ডলে। প্রকৃতি যেন শুভার কবচকুণ্ডলের মতো। লোকালয়ের কোলাহল থেমে গেলে নিঃশব্দ প্রকৃতির মুখোমুখি বসে শুভা। ইনভার্টেড কমার মধ্যে একটি বোবা প্রকৃতি এবং বোবা মেয়ে মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকিত। এই বিবরণের মাধ্যমে শুভা নামের মেয়েটি চণ্ডীপুর গ্রামের বাণীকণ্ঠ কন্যা না থেকে লাভ করে অনন্ত তাৎপর্য বা প্রকৃতি স্বভাব। তুচ্ছ চরিত্র এই বিশাল প্রাকৃতিক প্রেক্ষায় গভীরতর মাত্রা পায়। প্রকৃতি শুভার সখী, তার বাণী বন্ধু। প্রকৃতি তার নাচ, প্রকৃতি তার মা। ব্র্যাকেটে শেষে সে আকুতি জানায়, আমাকে যাইতে দিও না মা। এই সমাজ সংস্কার নির্বাসিতার প্রকৃতি ভিন্ন আরও কিছু সখী আছে। সর্বশ্রী ও পাঙ্গুলি নামে দুই গাই, ছাগল, বিড়াল, যারা তার আদর ভৎসনা বোঝে। আমরা দেখছি মনুষ্য নির্বাসিতা শুভা মনুষ্যত্বের প্রাণীর কাছে অন্তত হৃদয় সংবাদটি পৌঁছাতে পারে। পৃষ্ঠা 94। আর প্রতাপ মাছ শিকারের জন্য উপযুক্ত নিঃশব্দ সঙ্গী পেয়েছে শুভাকে, কিন্তু সেও শুভার হার্দিক বেদনার হিসেব বোঝেনি। এই উন্নত শ্রেণীর জীবটি বলেছে, কিরে সু, তোর নাকি বর পাওয়া গেছে, দেখিস আমাদের ভুলিস নে। শুভার নীরব প্রশ্নের ব্র্যাকেটে আমি তোমার কাছে কি দোষ করিয়াছিলাম উত্তর দিতেও পারেনি প্রতাপ। প্রতাপ কি শেষ পর্যন্ত শুভাকে অপূর্ণ ভেবেছে? হয়তো তাই, কারণ উভয়ের মধ্যে সমভাষা ছিল না। সন্তানের বৈকল্যকে গোপন করে বিবাহের আয়োজনে বাণীকণ্ঠ হয়তো অন্যায় করেছে, কিন্তু এর মাধ্যমে প্রকটিত হয় সমাজে প্রতিবন্ধী মেয়ের বিবাহ সমস্যার বিষয়টি। কলিকাতায় গিয়ে মেয়ের বিবাহ দেওয়া এবং অবশ্য মেয়েটি যে বোবা সে তথ্য গোপন করেই পাত্রপক্ষ কন্যার রূপ মন্দ নয় বলেছে। তার দীর্ঘাক্ষীর অশ্রুজল নারী স্বভাবকে মূল্যবান করেছে, কিন্তু বিবাহের 7 দিনের মধ্যেই বর বুঝেছে নববধূ বোবা। তারপরে শুভার ভাগ্যে শেষ আঘাতটি নেমে আসে, কারণ এবার তাহার স্বামী চক্ষু এবং কর্ণেন্দ্রিয়ের দ্বারা পরীক্ষা করিয়া এক ভাষা বিশিষ্ট কন্যা বিবাহ করিয়া আনল। শুভার সমাজ নির্বাসিত দিকটি গল্পকার কয়েকটি বর্ণনার মাধ্যমে তুলে ধরেছেন। ক, এখন ছোটটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। খ, সাধারণের দৃষ্টিপথ হইতে সে আপনাকে গোপন রাখিতে সর্বদাই চেষ্টা করিত, মনে করিত আমাকে সবাই ভুলিলে বাঁচি, কিন্তু বেদনা কি কেহ কখনো ভোলে? গ, এই বাক্যহীন মানুষের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব আছে। এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত, তাহার সঙ্গে খেলা করিত না। সে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভার শরীরে যৌবন আগমনের দৈহিক রূপান্তরে বর্ণনাটিও অত্যন্ত হৃদয়গ্রাহী। ইনভার্টেড কমার মধ্যে শুভার বয়স ক্রমেই বাড়িয়া উঠিতেছে। ক্রমে সে যেন আপনাকে আপনি অনুভব করিতে পারিতেছে, যেন কোনো একটি পূর্ণিমা তিথিতে কোনো একটা সমুদ্র হইতে একটা জোয়ারের স্রোত আসিয়া তাহার অন্তরাত্মাকে এক নতুন অনির্বচনীয় চেতনা শক্তিতে পরিপূর্ণ করিয়া তুলিতেছে। সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না। গভীর পূর্ণিমা রাত্রে সে একদিন ধীরে ধীরে শয়ন গৃহের দ্বার খুলিয়া ভয়ে ভয়ে মুখ বাড়াইয়া বাহিরের দিকে চাহিয়া দেখে, পূর্ণিমা প্রকৃতিও শুভার মতো একাকিনী সুপ্ত জগতের ওপর জাগিয়া বসিয়া যৌবনের রহস্যে, পুলকে, বিষাদে, অসীম নির্জনতায় একেবারে শেষ সীমা পর্যন্ত, এমনকি তাহা অতিক্রম করিয়াও থমথম করিতেছে, একটি কথা কহিতে পারিতেছে না। এই নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতির প্রান্তে একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা দাঁড়াইয়া। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 95। এই বর্ণনাতেও শুভার মধ্যে অনন্ত প্রাকৃতিক তাৎপর্য আরোপ করেছেন রবীন্দ্রনাথ। নিস্তব্ধ ব্যাকুল প্রকৃতি সমান একটি নিস্তব্ধ ব্যাকুল বালিকা। কলিকাতা যাওয়ার আগে শুভার বাল্যসখীদের কাছে বিদায় গ্রহণ দৃশ্য। ইনভার্টেড কমার মধ্যে তাহাদিগকে স্বহস্তে খাওয়াইয়া গলা ধরিয়া একবার দুই চোখে যত পারে কথা ভরিয়া তাহাদের মুখের দিকে চাহিল, দুই নেত্রপল্লব হইতে টপ টপ করিয়া অশ্রুজল পড়িতে লাগিল। ইনভার্টেড কমা ক্লোজ। এ বর্ণনা চিরায়ত সাহিত্যে শকুন্তলাকে স্মরণে এনে দেয়। পাঠক যদি খুব সতর্কভাবে গল্পটি পাঠ করেন তো দেখতে পাবেন যে এই বোবা মেয়েটিকে নিয়ে পরিবারে, প্রতিবেশে, সমাজে একটি ছেলেখেলা চলছে। শুভার মা শুভার গর্ভধারিণী, তাকে স্নেহ থেকে বঞ্চিত করেছে। তার পিতা তার বিয়ে দেবার ব্র্যাকেটে কন্যাদায় মুক্তির জন্য প্রবঞ্চনা করেছে। প্রতাপ তাকে বোঝেনি, এমনকি স্বামীও তাকে স্ত্রীর মর্যাদা দেয়নি।
বোঝা যাচ্ছে শুভার সমস্ত কিছু থাকা সত্ত্বেও তার একমাত্র দোষ ভাষাহীনতা, এবং তার জন্যই সে আমরণ বঞ্চিত হয়ে থাকবে। রবীন্দ্রনাথের সমাজ সচেতন মন এই প্রশ্নটি ছুড়ে দেয় পাঠক সমাজের কাছে। আজ থেকে 110 বছর আগেকার গল্পে একটি প্রতিবন্ধী মেয়ের ভাগ্য বিড়ম্বনাকে রবীন্দ্রনাথ মমতার আলপনায় চিত্রিত করেছেন। গল্পটিকে কেউ কেউ সমাজ বাস্তবতার গল্প বলেন। গল্পের মধ্যে সমাজ বাস্তবতা একটি অন্যতম উপাদান অবশ্যই, কিন্তু গল্পের মূল লক্ষ্য প্রতিবন্ধী শুভার জীবন যন্ত্রণা, নামকরণের দিক দিয়েও তা প্রমাণিত। গল্পের মূল লক্ষ্য প্রোটাগনিস্ট ক্যারেক্টার শুভাই। বাণীকণ্ঠ তার প্রতিবন্ধী মেয়ের বিয়ে দিতে পারছে না, শেষ পর্যন্ত সে পাত্রপক্ষকে প্রবঞ্চনা করেছে এবং আত্মপ্রবঞ্চিত হয়েছে। সেদিক দিয়ে বিচার করে বলা যায় বাণীকণ্ঠও প্রতিবন্ধী ব্র্যাকেটে সোশিয়ালি হ্যান্ডিক্যাপড। এইসব প্রতিবন্ধকতাই গল্পটির সমাজ বাস্তবতাকে ধরে আছে। দৈহিক প্রতিবন্ধী মেয়েটিকে প্রাকৃতিক নারী করে তোলা, তার সাফারিংকে দেখানো, তার সামাজিক অবস্থাটি নির্দেশ করাই গল্পটির মূল লক্ষ্য। শুভার পরিণতি করুন, সব থেকে করুন, তাকে বিবাহের নামে বলি দেওয়ার জন্য যখন কলকাতা নিয়ে যাওয়া হচ্ছে। প্রকৃতি লালিতা মেয়েটি প্রকৃতি বিচ্ছিন্না হচ্ছে। পৃষ্ঠা 96। শুক্লা দ্বাদশী রাতে শুভা নদী তীরে তৃণশয্যায় লুটিয়ে পড়ে আকুতি জানায়। ধরণীকে এই প্রকাণ্ড মুখ মানব মাতাকে দুই বাহুতে ধরিয়া বলিতে চাহে, আমাকে যাইতে দিও না মা, আমার মতো দুটি বাহু বাড়াইয়া তুমিও আমাকে ধরিয়া রাখো। প্রকৃতিই তার সখী, তার মাতা, তার সেবিকা। সেখান থেকে ছিন্নমূল মেয়েটি যখন নগরমুখী হলো, কংক্রিটে তার মৃত্যু আঁকা হলো ইনভার্টেড কমার মধ্যে। সে চারিদিকে চায়, ভাষা পায় না। যাহারা বোবার ভাষা বুঝিত সেই আজন্ম পরিচিত মুখগুলি দেখিতে পায় না। বালিকা চিরনীরব হৃদয়ের মধ্যে একটা অসীম অব্যক্ত ক্রন্দন বাজিতে লাগিল। অন্তর্যামী ছাড়া আর কেহ তাহা শুনিতে পাইল না ইনভার্টেড কমা ক্লোজ। পরিবার থেকে স্বেচ্ছা নির্বাসন নিয়ে সে মনুষ্যেরতর প্রাণী আর প্রকৃতির বুকে আশ্রয় নিয়েছিল। তাকে শেষে সেখান থেকেও বঞ্চিত করা হলো। জীবনে এনে দেওয়া হলো অনাশ্রয়, কারণ যে ঘর গেরস্থালির স্বপ্ন দেখিয়ে বিবাহ দেওয়া হলো, সেই স্বামী গৃহেও সে স্ত্রীর মর্যাদা পেল না। অনাশ্রয়, অনিরাপদ জীবন, অসহায়তা, অব্যক্ত ক্রন্দন নিয়েই তার অনলস যন্ত্রণা ভোগ। একজন গল্পকার হবেন রিয়েলিস্ট, কিন্তু প্রকৃতির ব্যবহারে রবীন্দ্রনাথ রোম্যান্টিক রিয়েলিটিকে রোম্যান্টিসিজম দিয়ে বোঝানোর একটা চ্যালেঞ্জ নিয়েছেন তিনি। গল্পের মধ্যে যে কাহিনী বলছেন তা নির্মম করুণ, কিন্তু ভঙ্গি নাটকীয় নয়, মন্দগতি। কবিতার ভাষাও রয়েছে। গল্পটির অন্তরে রয়েছে একটি কোমলতা, করুণ পেলবতা, ঠিক শুভার মতো। তার প্রতিবন্ধকতা নির্মমতার অন্তরে অপরিসীম কোমলতা, নারী মাধুর্য লক্ষ্য করা যায়। শুভার ট্র্যাজেডি এই যে সমাজের মানুষ শুভার ভিতরের অসাধারণ নারী মহিমাটি, তার পেলবতাটি, চোখের ভাষাটি বুঝতে পারল না। সেদিকেই রবীন্দ্রনাথ অঙ্গুলি সংকেত করেন। শুভা কি সত্যিই প্রতিবন্ধী, নাকি আমরা, যারা 6টি সুস্থ ইন্দ্রিয় নিয়েও অনুভব করি না একজন মানুষের জীবনের ব্যথাটি? ওপরে লেখা 2, পেছনে 2 দিয়ে লেখা আছে, স্বতন্ত্রভাবে শুভার আলোচনাটি প্রকাশিত হয় গোধূলি মন, ভাদ্র 1402 সংখ্যায়, রবীন্দ্র গল্পের প্রতিবন্ধী মেয়েটি নামে। দ্রষ্টব্য বাংলা সাহিত্যে প্রতিবন্ধী চরিত্র, ফাল্গুনী ভট্টাচার্য, জনকল্যাণ পরিষদ, 2005। 4.3 রবীন্দ্রনাথের শুভদৃষ্টি গল্পে ব্র্যাকেটে রচনা আশ্বিন 1307 আমরা শুভার মতোই আরও এক প্রতিবন্ধী নারীর কথা পাই। গল্পটি অত্যন্ত ছোট, সংহত এর ভাব। কান্তিচন্দ্রের স্ত্রী বিয়োগের পর দ্বিতীয় বিবাহের ইচ্ছা ছিল না। বয়স অল্প হলেও তিনি পশুপক্ষী শিকার নিয়ে ব্যস্ত ছিলেন। নদীতে নৌকা করে চাকর বাকরের সঙ্গে শিকারে গেছেন নৈদিঘির বিলে। একদিকে সকালে কান্তিচন্দ্র আবিষ্কার করেন সেই নারীকে। গল্পকার বর্ণনা দেন, একটি বালিকা 2 হাতে 2টি তরুণ হাঁস বক্ষে চাপিয়া ধরিয়া ঘাটে আনিয়াছে। পৃষ্ঠা 97। এখানে এই ব্ল্যাক সিনেমার কিছু ছবি দেখানো হয়েছে। পৃষ্ঠা 97। কান্তিচন্দ্রের চোখে দেখা এই বালিকার সৌন্দর্য ইনভার্টেড কমার মধ্যে নিরতিশয় নবীন, যেন বিশ্বকর্মা তাহাকে সদ্য নির্মাণ করিয়া ছাড়িয়া দিয়েছেন। বয়স ঠিক করা শক্ত, শরীরটি বিকশিত, কিন্তু মুখটি এমন কাঁচা যে সংসার কোথাও যেন তাহাকে লেশমাত্র স্পর্শ করে নাই। সে যে যৌবনে পা ফেলিয়াছে, এখনো নিজের কাছে সে খবরটি তাহার পৌঁছে নাই ইনভার্টেড কমা ক্লোজ। কান্তিচন্দ্রের মনে এই বালিকার সরল নবীন মুখখানি
আনন্দছবি এঁকে দেয়। গল্পের অন্তিমে জানা যায় সে বোবা এবং কালা। এখানেই গল্পের চমক। শুভা গল্পের শুরুতেই অবশ্য গল্পকার বলে দিয়েছেন শুভা বাক্যহীনা, মুক, কিন্তু শুভদৃষ্টি গল্পে তিনি রহস্যমোচন করেছেন গল্পের শেষে। কান্তিচন্দ্রের বিবাহ বাসরে সে উপস্থিত। বাসর ঘরে প্রশ্নের উত্তর না পেয়ে বিস্মিত কান্তিচন্দ্র জানতে পেরেছেন ইনভার্টেড কমার মধ্যে মেয়েটি কালা এবং বোবা, পাড়ার যত পশুপক্ষীর প্রিয় সঙ্গিনী, ইনভার্টেড কমা ক্লোজ। সে মুক ও বধির বলে মুক ও বধির তথাকথিত মানবেতর প্রাণীদের সঙ্গে তার সখ্য। শুভা গল্পের মুখ শুভারও মানববিহিত ভাষা ছিল না বলে লোকালয় নির্বাসিতা হয়ে সময় কাটাত সর্বশ্রী পাঙ্গুলি গাভীদের সঙ্গে। মুখোমুখি বসত মুখ প্রকৃতি ও নদীর সমীপে। শুভদৃষ্টি গল্পের মেয়েটিকেও আমরা দেখি মানববিহিত ভাষা সে বোঝে না ও শোনে না এবং বলতে পারে না বলে মানব সমাজ নির্বাসিতা হয়ে সময় কাটায় মানবেতর প্রাণীদের সঙ্গে। কখনো তার সঙ্গী তরুণ হাঁস, কখনো আহত ঘুঘু বুকের কাছে তুলিয়া উচ্ছ্বসিত হইয়া কাঁদে, কখনো সময় কাটায় পোষা বিড়ালের সঙ্গে, কখনো খরগোশের বাচ্চাদের সঙ্গে। কান্তিচন্দ্র সুধার রূপে মুগ্ধ হইয়া নবীন বাড়ুজ্যের কাছে বিবাহ প্রস্তাব দেন। প্রস্তাবে নবীন বাড়ুজ্যে বিস্মিত হয়েছেন। দেখাশোনার কথা তুললে কান্তিচন্দ্র বলেছেন সেই একবারে শুভদৃষ্টির সময়। পিতা কন্যার ব্যাপারে উচ্ছ্বসিত হয়ে বলেছেন, আমার সুধা বড় সুশীলা মেয়ে, রাধা বাড়া ঘরকন্নার কাজে অদ্বিতীয়া। কান্তিচন্দ্রের চরগণ বন্দ্যোপাধ্যায় কন্যা সুধার কথা যাহাকেই জিজ্ঞাসা করিল সকলেই এক বাক্যে কহিল, এমন লক্ষ্মী স্বভাব কন্যা আর হয় না। কিন্তু বাসর ঘরে ঠান দিদি বধূর ঘোমটা জোর করে খুলে দিলে নাটকীয়ভাবে দেখা যায় এ তো সেই মেয়ে না। এই বিড়ম্বনায় কান্তিচন্দ্র ভেবেছেন দ্বিতীয় বিবাহ করবে না, এই প্রতিজ্ঞা ভেঙে গেল। কত ভালো ভালো বিবাহের প্রস্তাব অগ্রাহ্য করিয়াছেন, কত আত্মীয় বন্ধু বান্ধবদের সানুনয় অনুরোধ অবহেলা করিয়াছেন। উচ্চ কুটুম্বিতার আকর্ষণ, অর্থের প্রলোভন, রূপখ্যাতির মোহ সমস্ত কাটাইয়া অবশেষে কোন এক অজ্ঞাত পল্লী গ্রামে বিলের ধারে এক অজ্ঞাত দরিদ্রের ঘরে এত বড় বিড়ম্বনা, লোকের কাছে মুখ দেখাবেন কি করিয়া? শ্বশুর মশাইয়ের উপর তার রাগ হলো, কারণ প্রতারক এক মেয়ে দেখাইয়া আরেক মেয়ের সহিত তার বিবাহ দিয়াছে। পৃষ্ঠা 98। ভালো করে মেয়ে না দেখে যে সে ঠকেছে এর জন্য বারবার অনুশোচনা জাগে কান্তিচন্দ্রের মনে। ঠিক সেই সময় খরগোশ ছানার অনুসরণকারিণীকে দেখা গেল। কান্তিচন্দ্র তাকে চিনলেন। সবাই বলেছে, ওই রে পাগলি আসিয়াছে। কান্তিচন্দ্র জানলেন এই মেয়েটি বোবা এবং কালা। সেদিন সে যে সুধা ডাক শুনিয়া ঘরে গিয়াছিল সে তাহার অনুমান মাত্র, তাহার কোনো কারণ ছিল না। অর্থাৎ মেয়েটির নাম সুধা নয়, কান্তিচন্দ্র যাকে বিবাহ করিয়াছেন তার নামই সুধা। অনুমান করিয়াছিলেন যে তার নামই সুধা, কারণ সুধা ডাকেই একদিন এই মেয়েটিকেই উঠে যেতে দেখে এমন ধারণা তার হয়েছিল। প্রতিবন্ধী এই মেয়েটির প্রসঙ্গে কান্তিচন্দ্রের মোহভঙ্গ হয়েছে। তার ভাবনা, যাহা হইতে বঞ্চিত হইয়া পৃথিবীতে তাহার কোনো সুখ ছিল না, শুভ দৈবক্রমে তাহার নিকট হইতে পরিত্রাণ পাইয়া নিজেকে ধন্য জ্ঞান করিলেন। মনে করিলেন, যদি এই মেয়েটির বাপের কাছে যাইতাম এবং সে ব্যক্তি আমার প্রার্থনা অনুসারে কন্যাটিকে কোনো মতে আমার হাতে সমর্পণ করিয়া নিষ্কৃতি লাভের চেষ্টা করিত। প্রতিবন্ধী কন্যাকে যেন তেন প্রকারের পাত্রস্থ করে পিতা নিষ্কৃতি পাবার ব্যাপারটি শুভা গল্পের মধ্যেও দেখি। শুভার বাবা বাণীকণ্ঠ শুভার জন্য এক প্রৌঢ় বিপত্নিককেই উপযুক্ত মনে করেছেন। কান্তিচন্দ্রের মানসিকতাও প্রকাশিত। গল্পকার বলেছেন ইনভার্টেড কমার মধ্যে, যেই শুনিলেন মেয়েটি বোবা ও কালা, অমনি সমস্ত জগতের উপর হইতে একটা কালো পর্দা ছিন্ন হইয়া পড়িয়া গেল। দূরের আশা দূর হইয়া নিকটের জিনিসগুলি প্রত্যক্ষ হইয়া উঠিল। ইনভার্টেড কমা ক্লোজ। বোবা ও কালা মেয়ের সঙ্গে যে তার বিয়ে হয়নি এতেই তার স্বস্তির প্রকাশ। গল্পকারের ভাষায় সুগভীর পরিত্রাণের নিঃশ্বাস ফেলিয়া কান্তি লজ্জা অবনত বধূর মুখের দিকে তাকিয়ে প্রথম শুভদৃষ্টি সম্পন্ন করিলেন। এই গল্পে বোবা ও কালা পশুপক্ষীর প্রিয় সঙ্গিনী মেয়েটি একটি পার্শ্ব চরিত্র। রবীন্দ্রনাথ তার সামাজিক অবস্থানটি দেখাতে চেয়েছেন। কান্তিচন্দ্র তার রূপ ও শান্তশ্রী দেখে মুগ্ধ হলেও সে বোবা ও কালা শুনে পরিত্রাণ ও নিষ্কৃতির কথা ভেবেছেন। তার সঙ্গে বিয়ে না হয় মনে মনে খুশি হয়েছেন। রবীন্দ্রনাথ তার শুভা গল্পে বাচিক প্রতিবন্ধী শুভার কথা বললেন, শুভদৃষ্টি গল্পে বললেন বাচিক ও শ্রবণ প্রতিবন্ধী মেয়ের কথা।
তার দৃষ্টিদান গল্পে রয়েছে দৃষ্টিগত প্রতিবন্ধী কুমুর কথা। 4.4 দৃষ্টিদান ব্র্যাকেটে পৌষ 1305। গল্পে রবীন্দ্রনাথ অন্ধ কুমুর জীবন কথাকে তুলে ধরেছেন। পৃষ্ঠা 99। আত্মকথনধর্মী এই গল্প কুমুর অন্ধত্ব এবং তার অন্ধত্ব সত্ত্বেও দাম্পত্য জীবনের অন্যতর এক মহিমাকে প্রকাশ করেছে। স্ত্রী অন্ধ হলেও তার স্বামী দ্বিতীয় বিবাহ করেনি। স্বামীকে চিনতে পেরেছে নতুন করে, নতুনতর অন্তরের দৃষ্টি সে পেয়েছে। দৃষ্টিদান গল্পটি আয়তনে বড়। 8 বছর বয়সে কুমুর বিয়ে হয়। 14 বছর না পার হতেই সে মৃত শিশুর জন্ম দেয় এবং পীড়িত কুমুর দৃষ্টি চলে যায়। তার স্বামী ডাক্তারি শিক্ষার উৎসাহ বশত নিজেই চিকিৎসা আরম্ভ করলেন, কিন্তু চোখ নষ্ট হলো। এ ব্যাপারে কুমুর দাদা ও অন্য ডাক্তার ও অন্য ওষুধ এনেছেন। স্বামীর মনে কষ্ট হবে বলে কুমু সেই ওষুধ কুয়ায় ফেলে। যাই হোক, তার অন্ধত্বের কারণে তাদের তেমন কোনো দাম্পত্য জটিলতা দেখা যায় না। এমনকি কুমু তার স্বামীকে দ্বিতীয় বিবাহ করতে বললেও স্বামী হেসে উড়িয়ে দেয়। ইংরেজ ডাক্তারের অস্ত্রঘাতে কুমুর দৃষ্টি ফেরেনি। মনের জটিলতা যত কুমুর মধ্যেই। সেই যুগে এই অন্ধত্ব বা যে কোনো প্রতিবন্ধকতার কারণে সে স্ত্রীকে বাতিল করে দ্বিতীয় বিবাহের কাহিনী বাস্তব। রবীন্দ্রনাথের শুভাই তার প্রমাণ। কুমু ভেবেছে এই অন্ধত্ব বুঝি স্বামীর সঙ্গে তার দূরত্ব সৃষ্টি করেছে। ইনভার্টেড কমার মধ্যে আজ আমার দৃষ্টিহীন সমস্ত শরীর তাহাকে অন্বেষণ করিতে চেষ্টা করে। তাহার পৃথিবীর সহিত আমার পৃথিবীর যে প্রধান সাঁকো ছিল সেটা আজ ভাঙিয়া গেছে। এখন তাহার এবং আমার মাঝখানে একটা দুস্তর অন্ধতা। এখন আমাকে কেবল নিরুপায় ব্যগ্রভাবে বসিয়া থাকিতে হয়, কখন তিনি তাহার পার হইতে আমার পারে আপনি আসিয়া উপস্থিত হইবেন। সেই জন্য এখন যখন ক্ষণকালের জন্য তিনি আমাকে ছাড়িয়া চলিয়া যান, তখন আমার সমস্ত অন্ধ দেহ উদ্যত হইয়া তাহাকে ধরিতে যায়, হাহাকার করিয়া তাহাকে ডাকে। ইনভার্টেড কমা ক্লোজ। দৃষ্টিদান গল্পে যাবতীয় জটিলতা কুমুর নিজেরই মনের সৃষ্টি। তার প্রতিবন্ধকতার কারণে তার নিজের মধ্যে জন্ম নিয়েছে একটি হীনমন্যতা বা অস্তিত্ব সংকট। হেমাঙ্গিনী প্রসঙ্গেও তার সন্দেহ। স্বামীর বিবাহযাত্রায় কেঁদে ওঠার প্রতিবাদের পরিবর্তে তাই অনুরোধ ঝরে পড়েছে। যদিও হেমাঙ্গিনীর সঙ্গে তার স্বামীর বিয়ে হয়নি, তার দাদাই বিয়ে করেছে হেমাঙ্গিনীকে, রক্ষা করেছে কুমুকে। মাঝখানের পর্দা, ফারাক বা দূরত্ব গল্পের শেষে মিটে গেছে। কুমু হয়ে উঠেছে সামান্য নারী, তার স্বামীও দেবতা নন, হয়ে উঠেছেন সত্যিকারের বন্ধু। গল্পের মাধ্যমে রবীন্দ্রনাথ একটি সুস্থ সমাধানও দেখাতে চান। এমনিই তো হওয়া উচিত। স্ত্রীর অন্ধত্ব সত্ত্বেও স্বামীর এমনটিই কর্তব্য। স্বামী তার দৃষ্টিশক্তি। 4.5 ভারতবর্ষ প্রবাসী মাসিক বসুমতী পত্রিকার নিয়মিত গল্প লেখক গিরিবালা দেবী। জন্ম 1891। তার রচিত গল্প পথহারা ব্র্যাকেটে গল্পগ্রন্থ তৃণগুচ্ছ 1921 আমরা দৈহিক প্রতিবন্ধী এক কন্যার কথা পাই। পৃষ্ঠা 100। সলিল এবং জয়া বাল্যকালের খেলার সাথী। সলিল জয়াকে প্রার্থনা করে। পাশের গ্রামের জমিদারের মেয়ের সঙ্গে সলিলের বিয়ের প্রস্তাবের সময় সলিল আপত্তি জানায়, কারণ কন্যার একটি পা খোঁড়া। সলিলকে রাজি করায় জয়া। সলিল মনে মনে জানত জয়া একদিন তারই হবে। মনে মনে জয়া সলিলকে ভালোবাসিলেও মুখে না বলেছে। জয়ার অন্যত্র বিবাহ হয়েছিল, এখন সে বাল বিধবা। পরবর্তীতে সলিলের পত্নী লক্ষণাকে দেখি সুন্দর ব্যবহারে সে জয়ার মন জয় করেছে। 4.6 সীতা দেবী রচিত ব্র্যাকেটে 1895 থেকে 1977 ব্র্যাকেট ক্লোজ আলোর আড়াল গল্পের মধ্যে দৃষ্টিগত প্রতিবন্ধী মানুষের কথা উঠে এসেছে। সমালোচকের ভাষায় এই একটি গল্পই তাকে দিতে পারে স্থায়ী প্রতিষ্ঠা। ওপরে লেখা 3, পেছনে 3 দিয়ে লেখা আছে পৃষ্ঠা 125-এ। কালের পুত্তলিকা বাংলা ছোট গল্পের 110 বছর। অরুণ মুখোপাধ্যায়, দেশ, 3য় সংস্করণ, 2004, পৃষ্ঠা 170। অন্ধ স্বামীর সঙ্গে কুদর্শনা স্ত্রীর বিবাহিত জীবনের জটিলতার পাশাপাশি স্ত্রীর মনের অন্যতর একটি আলোকিত দিককে প্রকাশিত হতে দেখি গল্পে। ধরণীমোহন রূপবান জমিদার, কিন্তু অন্ধ, তাই তার বিবাহের উপযুক্ত পাত্রী হল দেখতে কুৎসিত মলিনা,
স্বামীকে দেখে মলিনার বুকের ভিতর হিম হয়ে যায় আর মাথাও আগুন হয়। অতঃপর মলিনা মনে মনে প্রতিজ্ঞা গ্রহণ করে ক্ষতিপূরণের। এখানে তার মনের কথাটি আমাদের অন্যতর এক সত্যের মুখোমুখি করে। ইনভার্টেড কমার মধ্যে, বিধাতা তাকে দৃষ্টিহীন করেছেন আর আমাকে করেছে রূপহীন। কাজেই চোখের দেখার সম্বন্ধ, চোখের দেখার আনন্দ আমাদের জীবনে ঘটবে না। কিন্তু দৃশ্য জগৎ ছাড়াও যে আরও একটা জগৎ আছে, তার যত আনন্দ সব আমি তাকে দেব। দৃশ্য জগৎকে আমি তার হয়ে দেখব, আমার ভিতর দিয়ে তিনি নিজের হারানো দৃষ্টিকে ফিরে পাবেন। ইনভার্টেড কমা ক্লোজ। মলিনার মধ্যে অন্ধ রমণী মোহন দেখলেন মূর্তিমতী আনন্দকে। মলিনার বিবেক যন্ত্রণা শুরু হলো। সে স্বামীর অন্ধত্বের সুযোগ নিয়ে স্বামীকে প্রতারণা করছে। কারণ স্বামী তো বলেছে, ইনভার্টেড কমার মধ্যে, তুমি কুৎসিত কখনো হতে পারো না। ধরণী মোহনের এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত প্রমাণিত হলো অপারেশনের পর দৃষ্টিশক্তি ফিরে পেয়ে। মলিনাকে দেখে তিনি হতবাক। স্ত্রীকে মেনে নিতে পারলেন না তিনি। অপমানিতা মলিনা, প্রত্যাখ্যাতা মলিনা সংসার ত্যাগ করে আশ্রয় নিয়েছে এক অন্ধদের আশ্রমে। অন্ধদের সেবা করেছে। ঘটনাক্রমে সেখানে রোগী হিসেবে এলেন ধরণী মোহন। ভুল ওষুধের প্রয়োগের ফলে তিনি পুনরায় অন্ধ হয়ে গেছেন। ধরণী মোহনের চৈতন্যোদয় হল, বাইরের দৃষ্টি আর অন্তরের দৃষ্টির ভ্রান্তি গেল ঘুচে। মলিনার কুৎসিত রূপের ভেতরে অম্লান নারী মহিমাটিও প্রকাশিত। সমালোচক বলেছেন, রবীন্দ্রনাথের দৃষ্টিদান গল্পের কথা এখানে অনিবার্য মনে পড়ে। পৃষ্ঠা 101। যেখানে স্ত্রী অন্ধ, স্বামী চক্ষুষ্মান, এখানে তার বিপরীত সিচুয়েশন। সীতাদেবীর এই গল্পের মৌলিকতা কোনো বিপরীত সিচুয়েশন নয়, জীবন সম্পর্কে চিন্তায়, দৃষ্টিভঙ্গিতে। এখানেই তার গল্প পেয়েছে শিল্প সার্থকতা। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 4, পেছনে 4 দিয়ে লেখা আছে ওই। স্বামীর সঙ্গে পুনর্মিলনের মুহূর্তে মলিনা বলেছে, ইনভার্টেড কমার মধ্যে, কিন্তু ওগো, চিরকাল আমার তো ফুলের সঙ্গে কাঁটা গাঁথা রইল। তিনি আমার জন্য চোখ দিলেন আর আমি তার সেই ব্যথার মধ্যে আমার হারা আনন্দকে ফিরে পেলুম। এ যে সাপের মাথার মণি, বিষে গা জ্বলে গেল, কিন্তু মণির আলোয় সে দুঃখকেও যে না ভুলে পারলুম না। সীতাদেবীর দিদি শান্তা দেবীর ব্র্যাকেটে 1894 থেকে 1984 খ্রিস্টাব্দ দেয়ালের আড়াল গল্পের মধ্যেও পাকাটা অনাদির কথা পাচ্ছি। 4.7 মণিলাল গঙ্গোপাধ্যায় ব্র্যাকেটে 1888 থেকে 1929 ভারতী পত্রিকার সম্পাদক ও পরিচালক ছিলেন। তার সুরের বন্ধু গল্পটি রোমান্স নিবিড়, বস্তুহীন, রহস্য স্বপ্নে মদির। ওপরে লেখা 5, নিচে 5 দিয়ে লেখা আছে পেছনে, বাংলা সাহিত্যে ছোট গল্প ও গল্পকার ভূদেব চৌধুরী। মডার্ন বুক এজেন্সি 2003, পৃষ্ঠা 159। এই গল্পের মধ্যে একটি অন্ধ ছেলের কাহিনী রয়েছে। তার সুরের সাধনার রহস্যময়ী অনামিকা এসে তাকে ধন্য করত। 4.8 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেটে 1898 থেকে 1971 দৃষ্টিগত প্রতিবন্ধকতা নিয়ে তমসা গল্পটি লিখেছেন, যা বাংলা সাহিত্যের অনন্য সৃষ্টি। তারাশঙ্করের তমসা গল্পের ব্র্যাকেটে বাছাই গল্প, পৃষ্ঠা 136 থেকে 140। অন্ধ, পঙ্খে বা পঙ্খী বাংলা সাহিত্যে প্রতিবন্ধী চরিত্র হিসেবে অবশ্য স্মরণীয়। তারাশঙ্করের অন্যান্য গল্পেও প্রতিবন্ধী চরিত্রদের দেখা পাওয়া যায়, যেমন নারী ও নাগিনী গল্পের খোঁড়া শেখ, ট্যারা গল্পের ট্যারা ইত্যাদি। তারাশঙ্করের তমসা গল্পটি পরিসরে দীর্ঘ। ব্রাঞ্চ লাইনে ছোট একটি স্টেশন থেকে গল্পের সূচনা। মফস্বল এলাকার রেল স্টেশনে খ্যামটা নাচের দল এই জনবিরলতায় বৈচিত্র্য খুঁজে পায় না। হঠাৎ তারা নানা পশু পাখির ডাক শোনে এবং আবিষ্কার করে হরবোলা পঙ্খে বা পঙ্খীকে। গল্পকার এই প্রতিবন্ধী কিশোরের বর্ণনা দিয়েছেন। ইনভার্টেড কমার মধ্যে, একটি অন্ধ ছেলে বসে আপন মনে ঢুলছিল। কুৎসিত চেহারা, চোখ দুটো সাদা, সামনের মাড়িটা অসম্ভব রকমের উঁচু, 4টে দাঁত বেরিয়ে আছে, হাত পাগুলো অপুষ্ট, অশক্ত, পরনে একখানা মোটা সুতোর খাটো ময়লা কাপড়, মাথার চুলের পিছন দিকটা অত্যন্ত বিশ্রীভাবে ছোট করে কাটা। তার একাকিত্ব ও নির্বাসিত যন্ত্রণা সে আপন মনেই কথা বলে, এবং গল্পে দেখা যায় তার প্রতি অন্যদের আচরণটি একটু বিদ্রূপ ও ব্যঙ্গমূলক। পৃষ্ঠা 102। তার সঙ্গে মিশে আছে কিছুটা বা ঘৃণা বা অবহেলা, যেমন দোকানদারের উক্তি, ওরে শুয়ার, হাসছেন তোমার মোহিত শুনে। গল্পকার বলেন, একটা ডুবকি হাতে নিয়ে আপন মনেই সে দুলছে, মধ্যে মধ্যে সে হাসছে, মধ্যে মধ্যে ঠোঁট নাড়ছে,
আপন মনেই কথা বলছে বোঝা যায়। ডুবকি বাজিয়ে পঙ্খী গান ধরেছে, চোখে ছটা লাগিল তোমার আয়না বসা চুড়িতে। তার গলা চমৎকার, গলায় সুরের সঙ্গে মিশে থাকা রসবোধ খ্যামটা দলের সবাইকে মুগ্ধ করে। খ্যামটা দলেরই মেয়েদের মধ্যে একজন তার গান শুনে মুগ্ধ হয়েছে। দৃষ্টি না থাকলেও তার অন্যান্য ইন্দ্রিয় বেশ সজাগ এবং ক্রিয়াশীল। তীব্র তার নাক, সংবেদনশীল তার ত্বক, প্রখর তার অনুভব শক্তি। গান শুনে কেউ তাকে বিড়ি খাওয়ালে সে সিগারেটের গন্ধ পেয়ে বলে, কে সিগারেট খাচ্ছে, একটা দেন না গা। খ্যামটা দলের লোকেরা যে বর্ধমানের, তারা যে ভদ্রলোক তা সে অনুমান করতে পারে। প্রশ্ন করলে সে জবাব দেয়, বুঝলাম রজ ব্র্যাকেটের রেওয়াজ থেকে, আর বলে ইনভার্টেড কমার মধ্যে, চুরির শব্দতে আর মিষ্টি সুবাস থেকে অনেকক্ষণ থেকেই ও দুটো পাচ্ছিলাম। কাঁচের চুড়িতে এমন মিঠে শব্দ ওঠে না। অবলিক সোনার চুড়ি আছে হাতে, লয় ইনভার্টেড কমা ক্লোজ। পঙ্খী গাইতে ভালোবাসে, গান শুনতেও ভালোবাসে। তার প্রমাণ পাই যখন দেখি সে খ্যামটা দলের মেয়েটিকে গান গাইবার অনুরোধ করেছে। প্রার্থনা মিশ্রিত কণ্ঠে সে বলেছে, স্বাদ তো হয়, মনীষী তো বটে, আর গান শুনতে ভালোবাসি আমি। মেয়েটির গান ব্র্যাকেটে কালা তোর তরে কদম তলায় চেয়ে থাকি ব্র্যাকেট ক্লোজ শুনে পঙ্খীর সর্বাঙ্গ যেন অসাড় হয়ে গিয়েছে। মস্তিষ্কের মধ্যে শিরা উপশিরায় ওই গানের ধ্বনি ঝংকার, বীণের বহুতন্ত্রী ঝংকারের মতো ধ্বনি তুলে সমস্ত চেতনাকে আচ্ছন্ন করে দিয়েছে। তার গান শুনে পঙ্খীর প্রণাম দৃশ্যটি অভূতপূর্ব। তার চোখের জলে ভিজে মেয়েটির পায়ের আলতা অন্ধের মুখময় লেগেছে। গালে, নাকে, কপালে, ঠোঁটে মুখময় লাল রং। তার ভিতরে মানবসত্তার উন্মোচনে তারাশঙ্কর দরদী ও সহানুভূতিশীল। প্রণামের মুহূর্তে আমরা তার মধ্যে ভক্তি ও প্রেমের যে প্রাবল্য দেখি, যে নিবেদনের ভঙ্গি দেখি, তা অসমান্তরাল। কানাদের পথঘাট মুখস্থ। কালো মেয়ের এ কথায় তাচ্ছিল্য থাকলেও দিব্য পথ চলে পঙ্খী, মধ্যে মধ্যে পা বুলিয়ে অনুভব করে নেয়। অন্ধের নাম পঙ্খী। ছোটবেলায় পাখির মতো চিঁচি করে চেঁচাতো বলে তার নাম পঙ্খী। সে আরও বলে, কানা বলে মা হেনস্থা করত, ভুঁয়ে পড়ে চেঁচাতাম। প্রতিবন্ধী সন্তানের প্রতি অবহেলা আমরা রবীন্দ্রনাথের শুভা গল্পেও দেখি। শুভার মা শুভাকে নিজ গর্ভের কলঙ্ক জ্ঞান করত। পঙ্খীর মায়েরও পঙ্খীর প্রতি অবহেলার কথা পাচ্ছি। প্রতিবন্ধী সন্তানের প্রতি একদিকে মায়েদের বিশেষ দুর্বলতা যেমন থাকে, তেমনি এক শ্রেণীর মায়েদের থাকে অবজ্ঞা ও অবহেলা। তাই পঙ্খী মাটিতে পড়েই চেঁচায়। বাবা কৃত্তিবাস অন্ধ, অপরিণত, অপুষ্টাঙ্গ ছেলের চিৎকার শুনেই তার নামকরণ করেছিলেন পঙ্খী। ভালো, মিষ্ট, গৌরবজনক নাম রাখার প্রয়োজনই অনুভব করেননি কোনোদিন। গল্পকারের এই বর্ণনায় বোঝা যায় বাবারও একটা উদাসীনতা ছিল। পুত্র সর্বাঙ্গ সুন্দর হলে হয়তো শ্রুতিমধুর ও গৌরবজনক নাম রাখত। পঙ্খীর অনুভূতি খুবই সূক্ষ্ম। গলা শুনে সে গায়িকার বয়স আন্দাজ করেছে। বলেছে, আপনার গলা এখনো বাঁশির মতো, খাদ মেশে নাই। স্পর্শে পায়ের কোমল মসৃণতা বুঝতে পারে সে। গল্পকার অনুভব শক্তির প্রসঙ্গে আরও বলেছেন, ওর সাদা ছানি পড়া চোখে আলোকশিখার প্রতিবিম্ব পড়ে না, উত্তাপ অনুভব করে সে। গানের দলের টানে ঘটনাচক্রে পঙ্খী জংশন স্টেশনে এসে হারিয়ে ফেলে নিজেকে। বাজার, ঘাট, পথ সবকিছুর সঙ্গে নিজেই পরিচিত করে নিয়েছে। হাড়ি আর ডুবকি বাজিয়ে ও কালা গান শুনিয়ে লোক জড়ো করে সে। তার বর্ধমান যাওয়ার ইচ্ছার কথা সে শোনায় গার্ডবাবুকে। সেখানে সে খুঁজে পেতে চায় গায়িকা সেই মেয়েটিকে, তার ঠাকুরনকে। টেলিগ্রাফের পোস্টে কান লাগিয়ে মনে মনে বলে, হ্যালো ঠাকুরন, বর্ধমানের ঠাকুরন, আমি পঙ্খী, গান গাইছি আমি। ও কালা তোর তরে কদমতলায় চেয়ে থাকি। এই চেয়ে থাকা, এই প্রতীক্ষার ব্যথা প্রতিবন্ধী কিশোরের হৃদয়কে বিদীর্ণ করে অনুক্ষণ। গল্পের শেষে তার বার্ধক্যের কথা। দিদিমণি তার স্মৃতি থেকে মুছে যায় না, তার গানই সে গায়। তীর্থক্ষেত্রে পথের ধারে বসে ভিক্ষা চায় সে। গল্পের পরিণতি ট্র্যাজিক। পাশ দিয়ে ঠাকুরন চলে যাচ্ছে। অন্ধ পঙ্খীকে সে চিনতেও পারছে না। আধুলি পেয়ে সে পায়ে হাত দিয়ে প্রণাম করেছে। তমসা নামটি ব্যঞ্জনাময়। তমসা মানে অন্ধকার। অন্ধের চোখের অন্ধকার কোনো আলোতেই দূরীভূত হওয়ার নয়। অন্ধ তমসাবৃত থেকে গেল দিদিমণির চোখও। সেও পঙ্খীকে চিনতে পারেনি। সমাজের মানুষেরাও অন্ধ। পঙ্খীর গায়ক সত্তা, কবিয়াল স্বভাব এই সমাজে মর্যাদা পেল না তেমনভাবে। তাকে শেষ জীবনে ভিক্ষার নেই নির্ভর করতে হলো। মানবদরদী কথাসাহিত্যিক তারাশঙ্কর তমসার পঙ্খীর
তমস্যাময় জীবনের যে বর্ণনা দিয়েছেন তা মানবীয় রসে পরিপূর্ণ। পৃষ্ঠা 104। পঙ্খির তমস্যাময় জীবনের যে বর্ণনা দিয়েছেন তা মানবীয় রসে পরিপূর্ণ। গল্পের শেষে পাখি ডাকার প্রসঙ্গে দিনও শেষ হওয়ার প্রসঙ্গ, দিনও অবসানের তমসা রাত্রি নেমে এসেছে। অন্ধকার নেমে আসা চিত্র দিয়ে গল্প শেষ। কোনো আলোর ঠিকানা পঙ্খির জীবনে নেই। এই দিবা অবসান পঙ্খির জীবনের অন্তিম পরিণতিও নির্দেশ করে। তবু পঙ্খির গান, তার সঙ্গীত প্রেম, তার বিনয়ী ব্যবহার, তার সংবেদনশীলতা নিয়ে সে আলোকময় একটি সদর্থকতা মণ্ডিত চরিত্র। প্রতিবন্ধকতা সত্ত্বেও তার মধ্যে আমরা পরিপূর্ণ মানবীয় মহিমা প্রত্যক্ষ করি। পঙ্খী প্রতিবন্ধী কেন্দ্রিক বাংলা কথা সাহিত্যে উজ্জ্বল উদ্ধার। এর পাশাপাশি তারাশঙ্করের বেশ কিছু গল্পে প্রতিবন্ধী মানুষজনদের দেখা মেলে। দরদী কথাকারের নারী ও নাগিনী গল্পে খোঁড়া শেখ সেদিক দিয়ে স্মরণযোগ্য। নেশাখোর বিকলাঙ্গ খোঁড়া শেখ সাপুড়ে, তার স্ত্রী জোবেদা এবং উদয়নাগ সাপিনীকে নিয়ে একটি ত্রিকোণ প্রেমের কাহিনী এই গল্পে। সাপিনীর সঙ্গে জোবেদার স্বপত্নী সম্পর্ক, জোবেদার ঈর্ষা, কালনাগিনীর দংশনে জোবেদার মৃত্যু, মনের দুঃখে ওঝা খোঁড়া শেখ ফকির হয়ে ঘর ছাড়ল। গল্পের শেষে সে বলেছে, ইনভার্টেড কমার মধ্যে, শুধু তোর দোষ কি, মেয়ে জাতের স্বভাবেই, জোবেদাও তোকে দেখতে পারত না, ইনভার্টেড কমা ক্লোজ। সাপিনীকে মানবিক জ্ঞানে দেখেছে বিকলাঙ্গ খোঁড়া শেখ। তার 3-0 ব্র্যাকেটে প্রথম প্রকাশ শনিবারের চিঠি, কার্তিক 1344। এই গল্পের মধ্যে আমরা লালাকে পাচ্ছি। এ তার বিকলাঙ্গজনিত নাম। সে দুর্ভিক্ষের ফসল। বিকৃত কাম পুরুষের ঔরসে তার জন্ম, অসুস্থ মানসিকতা আর শরীর নিয়ে। সে লালা বলেই সমাজ প্রতিবেশ নির্বাসিত। তার উপর ভয়াবহ দুর্ভিক্ষ। একদিকে পেটের খিদে, অন্যদিকে শরীরের আদিম জৈবিক খিদেতে সে তাড়িত। বাড়ি থেকে বাড়ি ঘুরে ফেরে সে নারীর শরীর খোঁজে। একদিন রাত্রে প্রদীপের আলোয় কিশোরীর অনাবৃত্তা শরীর দেখে সে কামনমত্ত হয়ে লালা, অনাবৃত শরীর দেখে সে কামনমত্ত হয়ে লালা তার উপর ঝাঁপিয়ে পড়ে। অন্যদিকে সন্তান গল্পের মধ্যে গোবিন্দ তার জীবনের কৌৎসিত্য আর ভয়াবহতা থেকে মুক্তি পায়নি। সে সুন্দর একটি পুত্রের জনক হতে চায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার বউ মঞ্জরি একটি কদাকার বিকলাঙ্গ শিশুর জন্ম দেয়। গোবিন্দর সমস্ত স্বপ্ন চুরমার হয়ে যায়। নিরাশায় ক্ষোভে সে তার সন্তানকে হত্যা করল। গল্পের মধ্যে দৈহিক বিকলাঙ্গতা বিভৎসতাকে দেখানো হয়েছে। প্রতিবন্ধী সন্তানকে কেন্দ্র করে সমাজের উপহাস, হাস্যকরতা থেকে মুক্তি পেতে চায় অনেক পিতামাতা। গোবিন্দ এক্ষেত্রে ব্যতিক্রম নয়। ওপরে লেখা 6, পৃষ্ঠা 125, পেছনে 6 দিয়ে লেখা আছে, দ্রষ্টব্য সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে বাংলা ছোট গল্প। ভাস্বতী চক্রবর্তী ব্র্যাকেটে লাহিড়ী 1940 থেকে 1950, দেজ জানুয়ারি 2003। তারাশঙ্করের অন্য একটি গল্প বোবা কান্নায় ব্র্যাকেটে প্রথম প্রকাশ শারদিয়া আনন্দবাজার 1351। প্রতিবন্ধী কেন্দ্রিক সমস্যা চিত্রায়ন, পৃষ্ঠা 105, যেখানে একটি বোবা তথা মূক নারীর কথা আছে। গল্পে দেখা যায় ত্রিপুরা ভট্টাচার্য চণ্ডী মায়ের পূজারী। তার সঙ্গে মা চণ্ডী নাকি কথা বলে। তিনি আবার নিষ্ঠ ব্রাহ্মণ। অন্যদিকে ডাক্তার মিহির মুখার্জি বিজ্ঞানমনস্ক। গল্পের প্রেক্ষাপটে দুর্ভিক্ষ ও মহামারী, তার উপর রোগীদের দীর্ঘ লাইন। আনু ঠাকুরের বোবা স্ত্রীও এসেছে তার শিশুর জন্য। ভট্টাচার্য বা মুখার্জি কেউ এই বোবা মায়ের শিশুকে বাঁচাতে পারেন না। বোবা স্ত্রীর কান্না মর্মভেদী। সে কান্না ঢেকে যাচ্ছে এরোপ্লেনের গোঁ গোঁ শব্দে। কান্নার শব্দ ঢেকে যাচ্ছে, কান্না হয়ে উঠেছে প্রতিকারহীন বোবা। 4.9 গোপাল হালদার 1902 থেকে 1993। এর রচিত রাস্তার রাজা ব্র্যাকেটে ধূলিকণা গল্প সংকলন। এই গল্পে একটি সারমেয় ও মানসিক প্রতিবন্ধী হৃদয় বেদনার কথা পাই। মানসিক প্রতিবন্ধী অর্থাৎ পাগলের সঙ্গে কুকুরের প্রীতি সম্পর্ক। পাগল এই কুকুরটিকে খাবার দেয়, আদর করে, ভালোবাসে। সে হয়ে উঠল রাস্তার রাজা। হঠাৎ শহরে দাঙ্গা বাঁধল। মানুষ মানুষকে খুন করল। পাগলও প্রাণ হারালো। নিরীহ পাগল মানুষ শিকার হলো দাঙ্গার। ওপরে লেখা আছে 7, পৃষ্ঠা 125, 7 দিয়ে লেখা আছে গোপাল হালদার, কথা সাহিত্য, ডক্টর শৈলেশ বিশ্বাস, পুস্তক বিপণী 2001। 4.10 বনফুলের ব্র্যাকেটে 1899 থেকে 1979, বলাইচাল মুখোপাধ্যায়। অজান্তে ব্র্যাকেটে প্রকাশ প্রবাসী মাঘ
1328। এই গল্পেও দৃষ্টিগত প্রতিবন্ধী ও মুখ এক ভিখারির প্রসঙ্গ পাই। গল্পের কথক স্ত্রীর জন্য বডিস কিনে বাড়ি ফিরছেন। সন্ধ্যাকাল, তার ওপর বৃষ্টি হয়েছে। গলিতে অন্ধকারে একটা লোক প্রায় ঘাড়ে এসে পড়ায় কথক পড়ে গেলেন। সেই লোকটিও পড়ে গেল। জামাটাও পথের কাদায় পড়ে গিয়ে কর্দমাক্ত। রাগে কথক সেই লোককে মারলেন এক লাথি। গোলমাল শুনে পাশের বাড়ির ভদ্রলোক দরজা খুলে জানালেন, ইনভার্টেড কমার মধ্যে, থাক মশাই, মাপ করুন ওকে, ওকে আর মারবেন না। ও বেচারা অন্ধ বোবা ভিখারি, এই গলিতেই থাকে। গল্পের শেষে বনফুল জানালেন, তার দিকে চেয়ে দেখি মারের চোটে সে বেচারা কাঁপছে, গরম কাদা, আর আমার দিকে কাতর মুখে অন্ধ দৃষ্টি তুলে দুটি হাত জড়ো করে আছে। অজান্তে কথক অমূলক মানুষটিকে লাথি মারলেন। রাস্তা দেখে চলতে পারো না শুয়ার বললেন। কিন্তু এ গল্পের মূল উদ্দেশ্য এই বাচিক ও দৃষ্টিগত প্রতিবন্ধী মানুষটির প্রতি সহানুভূতি জানানো। 4.11 অচিন্ত কুমার সেনগুপ্তর দোলনা, ব্র্যাকেটে 1903 থেকে 1975। এই গল্পের মধ্যে দেখি সার্কাসের চৌকস খেলোয়াড় ও সুতনুকা মেয়েটিকে পাবার হীন স্বার্থ সিদ্ধিতে তাকে প্রতিবন্ধী করে তুলেছে নাগস্বামী। মানুষ তার স্বার্থ সিদ্ধির জন্য মানুষকেই প্রতিবন্ধী করে তুলেছে, এই বিষয় নিয়ে আর কয়েকটি গল্পের কথা মনে পড়ছে, যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের তারপর। এই গল্পের মধ্যে দেখি বন্ধু স্ত্রীকে পাবার জন্য অন্য বন্ধু তাকে অন্ধ করে দিচ্ছে। পৃষ্ঠা 106। কমল কুমার মজুমদার রচিত আমোদ বোষ্টুমি, ব্র্যাকেটে 1988, ওপরে লেখা আছে 8। 125 পৃষ্ঠায় 8 দিয়ে লেখা গল্প সমগ্র, কমল কুমার মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, আনন্দ পাবলিশার্স, প্রথম সংস্করণ, চতুর্থ মুদ্রণ, 1999। এই গল্পের মধ্যেও বিষাক্ত প্রেম বাসনার ছবি আছে। ধীরে ধীরে আকন্দ পাতার আঠা, জড়িবুটি, লতা পাতা সিক্ত তরলতা দিয়ে প্রেমিক গোড়াচাঁদকে অন্ধ করে দিচ্ছে, যাতে সেই পুরুষ অন্ধত্বের শিকার হয়ে আমোদিনীকেই বেশি করে আঁকড়ে ধরে। এই স্বার্থসিদ্ধির পশ্চাতে রয়েছে একটি স্যাডিজম। লোকে জানবে গোড়াচাঁদ পড়ে পড়ে অন্ধ হয়ে গেছে, কিন্তু আসল রহস্য খুলে গেছে আমাদের মনোভাবে। সত্যিই সে ছোটবাবুকে এত অন্ধকার জগতে পৌঁছে দিতে পেরেছে যেখানে সে ছাড়া আর তার পাশে কেউই থাকবে না। দোলনা গল্পে সুভদ্রা দোলনায় দুলে দুলে খেলা দেখায়। বৃদ্ধ সার্কাসের মালিকও সুভদ্রাকে চায়। সার্কাস দলে সুভদ্রা খেলা দেখায়। ওর শরীরের প্রত্যেকটি ঢেউ নাগস্বামীর মুখস্থ। ঘটনাক্রমে খেলা দেখাতে দেখাতে নাগস্বামীর হাত থেকে ছিটকে এসে দোলনা ধরতে না পেরে পড়ে যায় সুভদ্রা, হাড়ে চোট পায়। স্থানীয় হাসপাতাল থেকে কলকাতায় তাকে নিয়ে আসা হয়। গল্পের ভাষায় ডাক্তার বললে সুভদ্রা খোড়া হয়ে যাবে চিরকালের জন্য। সার্কাস দূরে যাক, থাক, লাঠি ভর ছাড়া হাঁটতেই পারবে না। অনেকদিন পর যখন সে লাঠি নিয়ে নাগস্বামীর কাঁধে ভর দিয়ে হাঁটছে, তখন তাদের কথাবার্তা, আচ্ছা তুমি আমাকে নিজে ইচ্ছে করেই ফেলে দিয়েছিলে না? নাগস্বামী তার উত্তরে জানায়, কেন বুঝতে পারোনি এতদিন? আরও জানায়, নইলে তোমাকে বিয়ে করতুম কি করে। গল্পের মধ্যে মানবিকার বা আচ্ছন্নতা রয়েছে, কিন্তু সবথেকে ভয়ঙ্কর নারীকে পাওয়ার কারণে দৈহিক প্রতিবন্ধী করে তোলা। প্রশ্ন হলো, সুভদ্রা কি সুখী হবে? নাগস্বামীর ইচ্ছে পূরণ হলো মাত্র। এটি তো স্বার্থ চরিতার্থ করার হীন প্রচেষ্টাই। 4.12 শৈলজানন্দ মুখোপাধ্যায়, 1901 থেকে 1976। ওনার রচিত বিবাহ গল্পে প্রতিবন্ধী মানুষের জীবন যন্ত্রণা প্রকাশিত হয়েছে। কয়লাকুঠির শ্রমিক পালহান খাদের নিচে কয়লা কাটতে গিয়ে পায়ের ওপর কয়লার একটা প্রচণ্ড চাংড়া পড়ে এবং চিকিৎসার পর তারা পায়ের অর্ধেক বাদ পড়ে। এরপর তাকে দুই বগলে দুইটা লাঠির মতো বঙ্গের ওপর ভর দিয়ে খোঁড়াইতে খোঁড়াইতে চলিতে হয়। প্রতিবন্ধী বলে সমাজের বিধান মতো একটা ভ্রষ্টা নারীকে বিয়ে করে, তার অর্থেই জীবন অতিবাহিত করতে সে বাধ্য হয়। বিবাহিত জীবনের সুখ শান্তি তার বিনষ্ট হয়েছে। ওপরে লেখা 9, পেছনে 125 পৃষ্ঠায় 9 দিয়ে লেখা পশ্চিমবঙ্গ শৈলজানন্দ জন্ম শতবর্ষ বিশেষ সংখ্যা 2001, পৃষ্ঠা 106। 4.13 জগদীশ গুপ্তের, ব্র্যাকেটে 1886 থেকে 1957, বঞ্ঝি গুঞ্জমালা গল্পে প্রবর্তক মাঘ 1344, ওপরে লেখা 10। 125 পৃষ্ঠায় 10 দিয়ে লেখা আছে জগদীশ গুপ্তর গল্প সুবীর রায়চৌধুরী, দেজ, জানুয়ারি 1983। রোগানুলো মহেশ্বরী দৈহিক প্রতিবন্ধী, পৃষ্ঠা 107। স্বামীর মৃত্যুর পর তার মানসিক এবং শারীরিক যন্ত্রণা অসীম। গল্পকারের ভাষায় ভাঙা শরীরটাকে চরম দুর্গতির ভিতর দিয়ে টানিয়া টানিয়া তাহাকে এখন উদরান্নের সংস্থান করিতে হয়। অকেজো হাতখানি আর হাঁপানির টান
এই দুই প্রকার দুস্তর প্রতিবন্ধকতা নিয়ে সে খেয়ে পড়ে বেঁচে থাকার আনন্দকে খুঁজে পেল। কিন্তু সে আনন্দ আর থাকলো না। সে এক যুবকের সঙ্গে পালালো। আবার সেই প্রতিবন্ধকতাময় জীবনের অন্ধকার নেমে এলো মহেশ্বরীর জীবনে। 4.14 বাংলা ছোট গল্পের ইতিহাসে মানিক বন্দ্যোপাধ্যায় এক অবশ্য উচার্য নাম। ব্র্যাকেটে 1908 থেকে 1956। গল্পের বিষয় ও আঙ্গিকের বৈচিত্র্যে মানব জীবনে নানা ঘাত প্রতিঘাত, বহুমাত্রিক চরিত্রের উত্থান পতন, নরনারীর জীবনের বিসর্পিল কদর্য জটিল সম্পর্কের রূপায়ণে তার কুশলতা প্রশ্নাতীত। কিন্তু এর পাশাপাশি তার ছোট গল্পে পাই বলিষ্ঠ জীবন প্রত্যয় ও নতুন জীবনের সন্ধান, আর আলোক তীর্থযাত্রার কাহিনী, চিরকালীনতার আবেদন। প্রথম পর্বের গল্পে ফ্রয়েডীয় যৌন চেতনার প্রভাব পড়েছে। তিনি ফ্রয়েডীয় অন্ধকারময় জগতের মানুষের জীবনের অবসিন এবং অবসিকিওরকে তুলে আনেন। জীবনের রুগ্নতা ব্র্যাকেটে মরবিডিটি, অসুস্থ বিকৃতি ব্র্যাকেটে প্রিভার্সন এসেছে গল্পের বিষয় হিসেবে, যা চরিত্রদের দিয়েছে এক ধরনের আচ্ছন্নতা, অবসেশন। কিন্তু এই পথে চলতে চলতে মানিক সকালেই হয়ে পড়েছিলেন ক্লান্ত। ক্রমাগত কেন জিজ্ঞাসা এবং নিরন্তর সুপথান্বেষণ তাকে দীক্ষিত করেছিল মার্ক্সবাদে। কিন্তু প্রথম পর্বের গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় যে শুধু অন্ধকার বা জীবনের ক্লেদাক্ত পঙ্কিলতাকেই প্রাধান্য দিয়েছেন একথা সর্বাংশে স্বীকার করা যায় না। অন্ধকারের মধ্যেই তিনি একটি আলোক শিখা জ্বলিয়ে গেছেন। এর প্রকৃষ্ট উদাহরণ সরীসৃপ গল্পটি, 1939। এই গল্পটির মধ্যে দুটি মৌল উপাদান রয়েছে, এক যৌনতা, দুই অর্থনীতি। গল্পটির মূল আবেদন তার মনোবিশ্লেষণ ধর্মিতায়। স্তরে স্তরে গল্পটা চরিত্রের যে সাইকো অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট করেছেন তা এক কথায় অতুলনীয়। গল্পের মূল চরিত্র প্রোটাগনিস্ট মধ্যবয়স্ক বনমালী ব্র্যাকেটে প্রৌঢ় অভিজ্ঞও বলা যায়। মানিকের গল্পে উপন্যাসে এমন বয়সের পুরুষ অনেক ব্র্যাকেট ক্লোজ। তাকে অধিকার করার জন্য নগ্ন সংগ্রামে লিপ্ত হয়েছে মধ্যবয়স্কা চারু এবং তার বোন সদ্য বিধবা যৌবনবতী পরী, এবং স্বীকার করতে দ্বিধা নেই যে এই দুই নারী ও একটি পুরুষের মনোলোকের সরীসৃপ লীলাকে অবলম্বন করেই এই গল্প। কিন্তু এই গল্পে স্বল্প পরিসরে হলেও চারুর জড়বুদ্ধি সন্তান ভুবনকে মানিক এনেছেন গল্পের যাবতীয় তমিশ্রা, বিকৃতি এবং অসুস্থতার বিপ্রতীপে। পৃষ্ঠা 108। সরীসৃপ গল্পের মধ্যে যে সরীসৃপ লীলা তা বাংলা সাহিত্যে অন্যান্য অনেক লেখকের লেখায় অল্প বিস্তর পাওয়া যায়। বিশেষত গল্পটির মৌল যে দুটি উপাদান যৌনতা এবং অর্থনীতি, তার বাস্তব প্রকাশ আছে জগদীশ গুপ্তের কথা সাহিত্য, নরেশচন্দ্র সেনগুপ্তের বা পরবর্তীকালে জ্যোতিরিন্দ্র নন্দীর 12 ঘর এক উত্থান উপন্যাসে। মানিক বন্দ্যোপাধ্যায়ের অন্য গল্প আত্মহত্যার অধিকার এ ভিখুর মধ্যেও আমরা পাই। তবে ভিখুর মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে আত্মরক্ষা ও উত্তরাধিকারের প্রশ্ন। কিন্তু সরীসৃপ গল্পের বনমালী, চারু, পরীর মধ্যে যৌন বিকৃতি এসেছে প্রতিযোগিতার মাধ্যমে। অর্থ ও সম্পত্তির অধিকারী চারু অল্প বয়সী সুন্দরী, দেহে রূপ, মনে অতৃপ্তি। সে যা ইচ্ছে তাই করতে পারে, কিন্তু করে না। তার স্বামী জড়বুদ্ধি, পরবর্তী ফলশ্রুতি জড়বুদ্ধি সন্তান ভুবব। পাশের ঘরে নাগালের মধ্যে শুয়ে থাকে কিশোর বনমালী। চারু এই দূষিত পরিবেশ নিয়ে বাঁচে। বনমালীকে নিয়ে তার একটা খেলা জমে ওঠে, দক্ষ শিকারীর মতো খেলা, যৌন বিকৃতির খেলা, অসুস্থ জীবনযাপন করা এবং অন্যের অনিষ্ট সাধন, একটা স্যাডিস্টিক প্লেজার। বনমালী পরিণত বয়সে চারুর সম্পত্তি করায়ত্ত করে এবং এই বিকৃতির খেলায় মেতে ওঠে। চারু তার সন্তান ভুবনকে নিয়ে তারই আশ্রয়ে থাকে। পরবর্তীতে এই বিকৃতি জমে ওঠে চারুর সদ্য বিধবা বোন সুন্দরী পরীর আগমনে। বনমালী দুই বোনকে নিয়ে সরীসৃপ লীলায় মাতে। পরী পরিস্থিতি বুঝে প্রতিযোগিতায় মাতে। সে বনমালীকে দেহদান করতে চায়। ক. যৌন তৃষ্ণা তৃপ্তি লাভের জন্য, খ. নিরাপত্তার জন্য, গ. সন্তানের ভবিষ্যৎ পাকা করতে ঐশ্বর্য লাভের জন্য। জগদীশ গুপ্তের লঘু গুরু উপন্যাসের টুকির শরীরের বিনিময়ে অর্থ উপার্জন প্রসঙ্গটি আমাদের মনে পড়ে যায়। চারুও আজ বনমালীর কৃপাপাত্রী। সেও চায় অর্থ, নিরাপত্তা। তবে পরী দিদির থেকে আরো এক ধাপ এগিয়ে। দিদির প্রণয়ী বা পুরুষকে জয় করার বাসনা তার মধ্যে। দিদির কন্যাতুল্য বোন, ঘটনাগত চাপে দুই বোন একটি পুরুষকে অধিকার করার ঘৃণ্য চক্রান্তে একটি অমানবিক প্রতিযোগিতায় মাতে। পরীর মধ্যে আমরা দেখি ঈর্ষা, এটি তার অন্যতম শোক। বনমালীর একটি অনিবার্য দুর্বলতা আছে শিশু ভুবনের প্রতি।
ভুবন মানসিক প্রতিবন্ধী বলে সে মানববিহিত ঈর্ষা, দেশ, কাম, লোভ, মোহ থেকে দূরে, তাই বনমালী ভুবনকে ভালোবাসে। কিন্তু ভুবনকে আদর করতে দেখে পরী বনমালীর কোলে নিজের সন্তানকে বসিয়ে দেয়। বনমালীর সম্পত্তির অধিকার যেন তার ছেলেই পায়। ছলে বলে কৌশলে সে অধিকার কায়েম করে। বনমালীও তাদের ছলে বলে কৌশলে যতটা দরকার ভোগ করে। সে কাউকে রানী করতে পারে, আবার কাউকে দাসী। পৃষ্ঠা 109। আমরা দেখেছি পরীকে সে দোতলা থেকে নামিয়ে একতলার ঘরে থাকতে দিয়েছে। এই ঘটনার পিছনে রয়েছে বনমালীর প্রতিহিংসা। তার হাতে এখন সম্পত্তি, সে যাকে চাইবে তাকে রাখবে, নয় মারবে। চারু যেমন তার অঙ্গুলি হেলনে বনমালীর কৈশোর ও যৌবন নিয়ন্ত্রিত করেছে, বর্তমানে বনমালী চারুর প্রতি তেমনই আচরণ করে। যে চারু ছিল মালিক, আজ সে বনমালীর পরিচারিকা, আশ্রিতা, রক্ষিতা। গল্পটি স্তরে স্তরে হত্যা প্রবণতা রয়েছে। ক. বনমালীর কৈশোর যৌবনের প্রত্যাশা সুকুমার বৃত্তিকে চারু হত্যা করেছে তিলে তিলে। খ. বনমালী ছিল চারুর রূপমুগ্ধ, বর্তমানে শত্রুতা। গ. বনমালীও চারুকে তিলে তিলে হত্যা করতে চায়। ঘ. অধিকার কায়েমের জন্য চারু হত্যা করতে চেয়েছে বোন পরীকে। কলেরার জীবাণু এনে বোনকে খাওয়াতে চেয়েছে। খাওয়ানোর পর বোনের মৃত্যু হয়নি, মৃত্যু হয়েছে চারুর। ওম. সন্তানের ভবিষ্যৎ পাকা করতে পরী জড়বুদ্ধি বালক ভুবনকে হত্যা করতে চেয়েছে। বোম্বেগামী ট্রেনে তুলে দিয়ে বলেছে ট্রেন না থামলে লাফ দিয়ে নামতে। চ. চারু চেয়েছে বোন পরী মরুক, পরী চেয়েছে ভুবন মরুক। মনোবিশ্লেষণ ধর্মী এ গল্পে বনমালী, পরী, চারু প্রত্যেকেই বিকারগ্রস্ত। একদিকে ঘৃণা, অন্যদিকে মানিয়ে নেওয়া আর প্রতি আপোষ করার চিত্র আছে। এইসব অন্ধকার বিকৃতি আমাদের আলোচ্য নয়। আমরা দেখেছি মানিক এই অসুস্থতা তার বিকৃতির প্রতি আপোষ করেননি। অন্ধকারের বিপ্রতীপে তিনি একটি ক্ষীণ দুর্বল হলেও আলোর শিখা জ্বালিয়ে রেখেছেন, সেটি জড়বুদ্ধি ভুবনকে কেন্দ্র করে। গল্পের নাম সরীসৃপ। মানুষেরা আজ সরীসৃপের থেকেও কুটিল, খলস, হিংস্র, একমাত্র ভুবন ছাড়া। সে প্রতিবন্ধী, মানসিকভাবে অসম্পূর্ণ, কিন্তু তার চরিত্র মানবিক, মানববিহিত। একমাত্র সেই সরীসৃপ নয়। ভুবন এই গল্পের উজ্জ্বল উদ্ধার। তার কামনা বাসনা নেই। বনমালী মনে মনে ভুবনকে ভালোবাসে, হয়তো ভয় পায়, কারণ সে বনমালীর হারিয়ে যাওয়া নিষ্পাপ কৈশোরের প্রতীক। তার অল্টার এগো ভুবনের কান্না বনমালীকে ব্যথিত করে। সে কাঁদে মায়ের জন্য, বনমালী কেঁদেছে চারু আর পরীর জন্য, চারু কেঁদেছে বনমালীর জন্য। কিন্তু তাদের প্রত্যেকের কান্না ব্যক্তির স্বার্থের জন্যে। ভুবনের কান্না ব্যক্তিক সুখের জন্য নয়, সে মাকে চায়, আর কিছু নয়। পৃষ্ঠা 110। গল্পের মধ্যে যে যৌনতা আছে তা স্বাভাবিক নয়। গল্পকার মানিক এই অসুস্থতার পক্ষে নন। চারু, পরী, বনমালী বৃত্তের যে জীবনযাপনের ছবি তিনি আঁকেন তা মানববিহিত নয়, সর্পিল। এরা প্রত্যেকেই বিবরবাসী। সরীসৃপ নামকরণের পিছনেও সর্পিলতা, সর্পসদৃশ, বিবরবিলাস, সর্পিল যৌনতাকে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ পাঠকের মনে হয় এরা মানব দেহ ধারণ করেও মানুষ তো নয়ই, সাপও নয়। এরা সাপের থেকেও খল। ব্র্যাকেটে তুলনীয় চাণক্য শ্লোক সর্প ক্রূর খল ক্রূর সর্পাৎ ক্রূরতর খল, ব্র্যাকেট ক্লোজ। এবং গল্পকার বৈজ্ঞানিক বোধসম্পন্ন শিল্পী শেষে যে সারপ্রাইজ এন্ডিং করেন তা পরিণতি সংক্রান্ত শিল্পকে ক্ষুণ্ণ করে না। ঠিক সেই সময় মাথার ওপর দিয়ে একটা এরোপ্লেন উড়িয়ে যাইতেছিল। দেখিতে দেখিতে সেটি সুন্দরবনের উপরে পৌঁছিয়া গেল। মানুষের সঙ্গ ত্যাগ করিয়া বনের পশুরা যেখানে আশ্রয় লইয়াছে। এটি ইনভার্টেড কমার মধ্যে। মানুষের সঙ্গ ত্যাগ করে বনের পশুরা বনে আশ্রয় নিয়েছে। এর মাধ্যমে মানিক বোঝাতে চান কদর্য পঙ্কিল জীবনযাপনে অভ্যস্ত এই নরনারীদের বিভৎস ক্রূরতাকে সাপও ভয় পায়, পশুরা ভয় পায়। এদের দংশন করলে জন্তু জানোয়াররাই মারা যাবে। জনদরদি মানিকের ধারণাকে মিস্যান্থ্রপ মনে হতে পারে বুঝি, বা কিছু প্রতিক্রিয়াশীল। তাই গল্পটি বিকৃতি আর অন্ধকারের মধ্যে দিয়ে শেষ হয় না। সমালোচক বলেছেন এই গল্পটি মানিকের সবচেয়ে ক্লেদ পঙ্কিল গল্প। কেউ বলেছেন বিভৎস ক্রূরতা ও পাশবতার লীলা সবচাইতে প্রকট হয়ে উঠেছে এই গল্পে। কিন্তু চারু জড়বুদ্ধি সন্তান ভুবনকে কেন্দ্র করে একটি ক্ষীণ আলো সন্ধান পায়। ভুবন বিকৃতির মরুভূমিতে একমাত্র ওয়েসিস। শিশু ও কিশোর চরিত্র সম্পর্কে মানিকের একটি অনিবার্য দুর্বলতা আছে। তার অনেক গল্পে শিশু কিশোর চরিত্রের অনিবার্য ভূমিকা। এই গল্পেও ভুবনের সরলতা বনমালীকে মুগ্ধ করেছে। সরল বলে সে মাকে পেতে চায়। ট্রেনে চড়ে বসে। এই ট্রেনে চাপা নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করা। ভুবন মাকে পেতে চেয়েছে। তার প্রশ্ন যেন কর্ণেরই মতো, হোথা মাতৃহারা মা পাইবে চিরদিন।
আমরা আগেই বলেছি বনমালীর সরীসৃপ লীলা সত্ত্বেও তার মধ্যে ভুবনকে কেন্দ্র করে একটি ভালোবাসা এবং একটি দুর্বলতা আছে। ভুবনের মধ্যে বনমালী তার হারানো অকলঙ্ক কৈশোরকে খুঁজে পায়। গল্পকারের বর্ণনায় ইনভার্টেড কমার মধ্যে ভুবনকে সে যে ভালোবাসিয়াছে সেটা তাই অকারণ নয়। ভুবনের নিষ্কাম প্রেম ছাড়া আরও একটি গৌণ কারণও ইহা ছিল। চারুর জন্য পরী কাঁদিয়াছে, কিন্তু তাহার কান্নায় বনমালী হইয়াছে বিরক্ত। চারুর জন্য ভুবনের শোক একটিবার মাত্র দেখিয়া বনমালীর মনে শোকের ছোঁয়াচ লাগিয়াছে। পৃষ্ঠা 111। আহত পশুর মতো ভুবন মধ্যে মধ্যে মায়ের জন্য ছটফট করিয়া কাঁদে। বনমালীর শুষ্ক তৃণহীন জগতে এক পশলা বৃষ্টি হইয়া যায়। ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 111। ভুবনের কান্নায় কোনো স্বার্থ নেই দেখেই বনমালী তাকে স্বেচ্ছায় বাড়ি দিতে চায়। আবার গল্পের শেষে সে ভুবনকে ফিরিয়ে আনতে সচেষ্ট না হয়ে বলেছে আপদ গেছে যাক। ভুবনের প্রতি বনমালীর একদিকে ভালোবাসা, অন্যদিকে ভয়। সে যে ভুবনের মতো সহজ সরল নিষ্ঠাবান নয়। শুভ বোধে সদা জাগ্রত ভুবনকে তার ভয়। দীর্ঘকালীন অন্ধকারে থেকে এক বিন্দু আলো দেখলে যেমন মানুষ চমকে ওঠে, বনমালী ও ভুবনের সান্নিধ্যে চমকে ওঠে ভয়ে। এ গল্পের সদর্থক দিক প্রতিবন্ধী ভুবন। ভুবনের মতো নৈতিক মূর্তির অপসৃত হওয়ার সঙ্গে সঙ্গে বনমালী নিশ্চিন্ত হয়। এবার আরও বিস্তৃত হবে তার পাপের পরিধি। বনমালী অমাবস্যা, ভুবন তার বিপ্রতীপে শুভ্র চন্দ্রকিরণ। গোটা মানুষের চেয়ে মানসিক বিকাশে বাধাপ্রাপ্ত জড়বুদ্ধি ভুবন এ গল্পে আমাদের যাবতীয় সহানুভূতি আদায় করে নেয়, তৈরি করে অন্য ভুবনের স্মরণে। অন্ধ গল্পের মধ্যে অন্ধ বৃদ্ধ সনাতন চক্রবর্তীকে পাই। তার অন্ধত্ব এবং বার্ধক্যের কারণে মেয়ে জামাই এসেছে। একমাত্র কন্যা অন্ধ পিতার সেবা শুশ্রূষার জন্য এসেছে। তার টিকটিকি গল্পে জ্যোতিষার্ণবের মেয়েটি বোবা। মানিকের তারপর ওপরে লেখা 11, 125 পৃষ্ঠা 11 দিয়ে লেখা আছে আজকাল পরশুর গল্প, রচনাবলী 5, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি 1999। এই গল্পের মধ্যেও আমরা প্রতিবন্ধী মানুষের দেখা পাই। সে নারী পাচারকারী বিকলাঙ্গ গাজেন মালি। 11-12 বছরের লালু ও মকুবকে নিয়ে সে নারী ব্যবসা শুরু করে। বিকলাঙ্গ হলেও গাজেন নারী শিকারী কুমির। অন্য নারী তো বটেই, সে নিজের ভাগ্নির প্রতিও লোলুপা। এই গল্পে গাজেনের প্রতিবন্ধকতার কারণও উল্লেখিত হয়েছে। কুমিরের গ্রাস থেকে বাঁচানোর জন্য তার মা শিশু গাজেনকে ছুড়ে দিয়েছিল নদীর পাড়ে। দেহে আঘাত লেগে পা আর হাত অকেজো হয়ে যায়। গল্পে জানা যায় ইনভার্টেড কমার মধ্যে সেই শিশুর বয়স এখন 15 বছর। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। টেরা বাঁকা আঁচ শুকনো বাঁ হাতটা একেবারেই অকেজো। আঙুলগুলি শক্ত হয়ে গেছে, বাঁকে না। ডান হাতে বেশ জোর আছে। বিশেষ কর্মতৎপর নয় বটে, কারণ কোনো কাজেই পটুতা অর্জন করা ধৈর্য তার নেই। কিন্তু হাতটি যেন সবসময় কাজের জন্য অস্থির ও চঞ্চল হয়ে থাকে, অথবা অকাজের জন্য। গজেনের পড়াশোনা ক্লাস 7 অবধি। মাঝে মাঝে উধাও হতো। একবার দীর্ঘ নিরুদ্দেশের পর ফিরে এলো। তার ভোল বদল হয়েছে। পরনে সিল্কের পাঞ্জাবি, ফাইন ধুতি, চকচকে বার্নিশ করা জুতো, দামি সিগারেট মুখে। সে হয়ে উঠেছে নারী পাচারকারী, নারী যোগানদার ও বাড়ির হাবকে প্রস্তাব দেয় কাজের। পৃষ্ঠা 112। হাবো মানসিক প্রতিবন্ধী। মুখ দিয়ে তার লালা ঝরে। গায়ে আগুন ধরিয়ে হাবোর আত্মহত্যা দিয়ে গল্প শেষ হয়েছে। প্রতিবন্ধী হলেও গজেন জীবন সংগ্রামে জয়ী। সে পথ সোজা সরল নয়, বক্র কুটিল। দেহের বক্রতা মনের বক্রতা এনেছে। বিশেষ সময়কালীন এই গল্প জীবন্ত হয়ে উঠেছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কলমে। তার সমুদ্রের স্বাদ ব্র্যাকেটে 1943 খ্রিস্টাব্দ। গল্প গ্রন্থের আততায়ী গল্পের মধ্যে মানুষকে প্রতিবন্ধী করে নিজের স্বার্থসিদ্ধির কথা পাচ্ছি। বন্ধুকে অন্ধ করে দিয়ে তার স্ত্রীকে করায়ত্ত করার হীন প্রচেষ্টাই এই গল্পের মুখ্য কথা বস্তু। মানিক বন্দ্যোপাধ্যায়ের বউ 1943 সিরিজের অন্যতম গল্প অন্ধের বউ। এতে আমরা দৃষ্টিগত প্রতিবন্ধী ধীরাজকে পাই। বিয়ের 1 বছর পরেই সে অন্ধ হয়ে যায়। তার স্ত্রী সুনয়না। নামের তীর্যকতাও লক্ষণীয়। সুনয়নার দ্বন্দ্ব জটিলতা গল্পের মধ্যে প্রাধান্য পেয়েছে ঠিকই, ধীরাজ তবুও অনালোকিত নয়। অধিক রাত জাগার কারণে ধীরাজের এই অন্ধত্ব নয়। তবু সুনয়না নিজেকে অপরাধী ভাবে।
গল্পের মধ্যে লেখক বলেন, সেই ঝাপসা দৃষ্টিতে স্বামীর বিকৃত মুখখানা দেখিতে দেখিতে সে হাউ হাউ করিয়া কাঁদিয়া ফেলিল। ওগো, আমার জন্যেই আমাদের এ সর্বনাশ ঘটল। অন্ধ ধীরাজের সংকট স্ত্রীর প্রতি সে সন্দেহপরায়ণ হয়ে ওঠে। ঠকাও ঠকাও, তুমি আমাকে ঠকাও, চোখে তো দেখতে পাই না, যা ইচ্ছে তাই বলে কচি ছেলের মতো ভোলাও বলিয়া ধীরাজ কাঁদিতে আরম্ভ করিয়া দিল। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত আততায়ী ব্র্যাকেটে গল্পগ্রন্থ সমুদ্রের স্বাদ, এই গল্পে তিনি দেখালেন নিজ স্বার্থসিদ্ধির জন্য মানুষ মানুষকে কিভাবে প্রতিবন্ধী করে দেয়, তার হীন চেষ্টা আর সফলতাকে। গল্পটির মধ্যে মূলত নরনারীর জৈব প্রবৃত্তি এবং মনস্তাত্ত্বিক জাল জটিলতার প্রকাশ পেয়েছে। দিবাকর এবং কৃত্তিবাসের মধ্যে বাল্যকাল থেকেই বন্ধুত্ব। দুজনেই পরবর্তী জীবনে ডাক্তারি পাশ করেছে। কৃত্তিবাসের সংসার, অর্থ এবং বিবাহিতা স্ত্রী মহামায়াকে করায়ত্ত করেছে। দিবাকর তাকে অন্ধ করে দিয়েছে চিকিৎসা করানোর ছদ্ম আন্তরিকতায়। গল্পের প্রথমেই গল্পকার বলেন, ইনভার্টেড কমার মধ্যে, স্মৃতিশাস্ত্রে আছে অগ্নিদাতা, বিশ্বদাতা, শাস্ত্রধারী এবং ধনক্ষেত্র ও স্ত্রী অপহারক আততায়ী, ইনভার্টেড কমা ক্লোজ। সেই আততায়ীর ভূমিকাটি পালন করেছে বন্ধু দিবাকর। কৃত্তিবাসের সমস্ত কিছুরই অপহারক সে। বাল্যকালে দু বন্ধু স্কুল পালানোর ঘটনা আছে। দুজনেই ধনদাসের হাতে মার খায়। কৃত্তিবাস রাগ করে ঘরে আগুন লাগানোর কথা বলে, দিবাকর সাহায্য করে। জ্বলে ওঠে খোড়ো চালের পাড়া। পৃষ্ঠা 113। আগুনে ঝলসে কৃত্তিবাসের বাঁ চোখ নষ্ট হয়। শুধু তাই নয়, বাঁ গালটা ঘষা পয়সার মতো মসৃণ হইয়া একটু কুচকাইয়া গেল। বুকে 3টি ছোট ছোট এবং পিঠে একটি পোড়া ঘায়ের দাগ চিরস্থায়ীভাবে আঁকা হইয়া গেল। ঘটনাক্রমে তারা দুজনে কলকাতার পিসির বাড়িতে যায়। ধীরে ধীরে পড়াশোনা করে ডাক্তার হয়ে ওঠে। কৃত্তিবাস হলো সাধারণ ডাক্তার আর দিবাকর হলো চক্ষু চিকিৎসক, চোখের রোগের বিশেষজ্ঞ ডাক্তার। কলকাতাতেই তারা রীতিমতো পসার জমিয়ে বসবে স্থির হয়। কৃত্তিবাস অনেকদিন আগে বিবাহ করা বড়সড় সুশ্রী বউটিকে একেবারে সঙ্গে করে নিয়ে আসে কলকাতায়। সংসার তার, খরচা খরচ তার। দিবাকর কৃত্তিবাসের ঘাড়ে বসে খায় আর হুকুম চালায়। মহামায়া এসব দেখে শুনে স্বামীকে অনুযোগ জানায়, তুমি ওকে এত ভয় করো কেন? কৃত্তিবাস স্বীকার করে না। মহামায়ার অনুযোগ কমতে থাকে। স্বামী আর তার বন্ধুর সেবায় সে মন দেয়। তৃপ্ত দিবাকর বলে, আগে তোমাকে আনানো হয়নি বলে কি আফসোসটাই যে হচ্ছে এখন। কৃত্তিবাসের ডান চোখ অস্বাভাবিক লাল দেখে একদিন দিবাকর অতি যত্ন সহকারে পরীক্ষা করে এবং বলে, এত যে দেরি হয়ে গেল। বন্ধু হাসপাতালে যেতে চায়। দিবাকর বন্ধুর অনুরোধে ছুরি কাঁচি ধরে। মহামায়া দেখে স্বামীর চোখে ব্যান্ডেজ পড়েছে এবং নিজের চোখ দুটি আক্রমণোদ্যত বাঘিনীর চোখের মতো করিয়া সে দিবাকরের দিকে চাহিয়া রইল। আর দিবাকর নির্বিকার সহজ সুরে বলে ওঠে, সময় মতো বলেনি, কি হয় এখন কে জানে। গল্পকার বলেন, সুতরাং কৃত্তিবাস অন্ধ হইয়া গেল। তারপর গল্পের চমকটি দিলেন শেষে, নিচের ঘরে থেকে ঝিমানোর চেয়ে ওপরে শোয়ায় ঘরে ঝিমানো ভালো মনে করে অন্ধ কৃত্তিবাস উপরে যেতেই দুটি কানে যেন তার পুরুষ ও নারী কণ্ঠের ফিসফিসানির বজ্রপাত হইতে আরম্ভ হইয়া গেল। খানিকক্ষণ সে দাঁড়াইয়া রহিল, বজ্রাহতের মতোই, তারপর ফিরিয়া গেল নিচে। পা ফসকাইয়া সিঁড়ি দিয়া গড়াইতে গড়াইতে নিচে পড়িয়া গেল। তবু সে থামিল না। অন্ধ মানুষের একা একা এ জগতে বিচরণ করা সম্ভব নয়। টের পাইয়া একা বাহির হইয়া যাওয়ার বদলে শুধু সঙ্গে নিল চাকরকে। শেষে আমরা দেখি দিবাকরকে কৃত্তিবাস তার সম্পত্তি দান করেছে। গল্পকার বলেন, এটি দান নয়, প্রতিশোধ। দিবাকরের মতো মানুষের উপর কৃত্তিবাসের মতো মানুষেরা চিরকালই এরকম চাল খাটাইয়া আসিতেছে। প্রতিবন্ধকতার সমাজে অভিশাপ। ব্যক্তিগত স্বার্থ চরিতার্থতার জন্য ডাক্তার দিবাকর বন্ধু কৃত্তিবাসকে অন্ধ করে দিয়েছে। তার স্ত্রীরও এতে স্পষ্ট অনুমোদন রয়েছে। মানবিকারের সার্থক উদাহরণ গল্পটি। দৃষ্টিগত প্রতিবন্ধী কৃত্তিবাসও স্বাতন্ত্র্যে উজ্জ্বল। মানিকের হলুদ পোড়া এই গল্পগ্রন্থের ব্র্যাকেটে 1945 অন্যতম গল্প অন্ধ ও ধাঁধার মধ্যে অকালবৃদ্ধ অন্ধ অধরের কথা পাই। গল্পটিতে হেরম্বের দৃষ্টিকোণের প্রয়োগ করে অন্ধ অধর ও তার স্ত্রী রাধার কথা বলা হয়েছে। অকালে মাত্র 40 বছর বয়সে অধরের মাথার চুল পাকা, কাশিতে কাহিল, তারই অমোঘ মৃত্যুর কাহিনী এই গল্প। অধরের পত্নী রাধাকে রহস্যময়ী করে আঁকা হয়েছে। স্বামীকে বাঁচিয়ে রাখার তীব্র আকুতি ঝরে পড়েছে তার উক্তিতে।
অধরের প্রসঙ্গে গল্পকার বলেন ইনভার্টেড কমার মধ্যে, চোখের পাতার তলে চোখ নাই, আছে চামড়া ছড়ানো তাজা মাংসের বিভৎসতা। অদৃশ্য জগতের শব্দকে অনুসরণ করিয়া দৃষ্টিহীন গহ্বর দুটি এদিক ওদিক ফিরিতে লাগিল। হেরম্ব অভিভূতের মতো তাকাইয়া রহিল। ইনভার্টেড কমা ক্লোজ। হেরম্বের প্রশ্নের উত্তরে রাধা জানায়, অধরের বছর 40 কাশির ওষুধের প্রতিক্রিয়ায় তার মাথার চুলগুলি 4 মাসে সাদা হয়ে গেছে। হেরম্বকে অধরের ঘরে নিয়ে এলে অধরের প্রতিক্রিয়ায় ঝরে পড়ে প্রতিবন্ধী মানুষটির যন্ত্রণা। ইনভার্টেড কমার মধ্যে, আমার ঘরে ওকে কেন আনলে রাধা? এ তো ওর প্রতিবেশীর ঘর নয়। এ ঘরে কথা নেই, হাসি নেই, চোখে চোখে চাওয়া নেই, শুধু আছে অন্ধকার। এ ঘরে উনি হাঁপিয়ে উঠবেন। ইনভার্টেড কমা ক্লোজ। রাধা সর্বদা বলেছে অধর তার অভিভাবক, আত্মীয়, পরমাত্মীয়, এবং হেরম্বও জেনেছে ইনভার্টেড কমার মধ্যে চোখ নষ্ট হওয়ার পর ওর কতগুলি আশ্চর্য ক্ষমতা জন্মেছে, এবং তাই বোধহয় রাধা স্বামীকে বাঁচিয়ে রাখতে চায়। এর বেঁচে থাকা বড় দরকারি। এত আকুলতার মধ্যে কি সন্তানহীনা রাধার সন্তান প্রার্থনা জড়িত? গল্পের শেষে কাশির দমকেই মৃত্যু হয় অধরের। রাধা ফিরে চলে বিধবার বেশে। দৃষ্টিগত প্রতিবন্ধকতার চিত্র পাই মানিকের অন্ধ ব্র্যাকেটে গল্পগ্রন্থ প্রাগৈতিহাসিক এই অন্ধ গল্পে। সনাতন চক্রবর্তী অত্যধিক মদ্যপানের ফলে চোখের দৃষ্টি হারায়। তার একমাত্র কন্যা মোহিনী শ্বশুরঘর থেকে চলে এলো পিতার সেবা করার জন্য। শ্বশুরবাড়ির অন্য সদস্যদেরও আনা হয়। অন্ধ হলেও সনাতন বেশ হিসেবি। পাতে সন্দেশ না পেলে চিৎকার করে, আবার যন্ত্রণায় বলে ওঠে ইনভার্টেড কমার মধ্যে, চোখ দুটো গিয়ে থেকে আমার সর্বনাশ হয়েছে বাবা। চোখে না দেখতে পেলে মানুষ সংসারে বাঁচতে পারে? কেন যে এমন শাস্তি আমার অদৃষ্টে জুটল। সময় সময় আমার কি সাধ যায় জানো গিরিজা? সাধ যায় লোকালয় ছেড়ে বনে জঙ্গলে কোথাও চলে যাই। এমন করে বেঁচে থেকে কি হবে? ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 115। গল্পের শেষে সে আলমারি খুলে বোতল বের করে মদ্যপান করে। আগে রাত্রে হতো, এখন দিনেও। অন্ধ তো শুধু অন্ধই নয়, যদিও এ গল্পে সনাতন চরিত্র পাঠকের সহানুভূতি পাওয়ার যোগ্য নয়, তার প্রতি অনুকম্পা জাগে মাত্র। 4.15 সুবোধ ঘোষ ব্র্যাকেটে 1909 থেকে 1980 এনার রচিত চোখ গেল ব্র্যাকেটে থির বিজুরি 1362। এই গল্পের ওপরে লেখা আছে 12 মধ্যে দৃষ্টিগত প্রতিবন্ধকতাকে আমরা দেখি। পেছনে 125 পৃষ্ঠায় 12 দিয়ে লেখা সুবোধ ঘোষের গল্প সংগ্রহ প্রথম খণ্ড। অপরাজিতা তার স্বামী হিসেবে কাকে বরণ করবে এই সংশয় দিয়ে কাহিনীর সূচনা। কারণ কিংসুক এবং হিরণময় এই দুই পুরুষের মধ্যেই অপূর্ণতার আভাস। হিরণময় দৃষ্টিগত প্রতিবন্ধী, তার চোখ দুটি পাথরের, আর কিংসুক বিবাহিত এবং স্ত্রীর সঙ্গে সম্পর্কহীন। হিরণময়কেই সে স্বামিত্ব বরণ করে, কিন্তু সুন্দরী স্ত্রী অন্ধ স্বামীর কাছে তার রূপের প্রশংসা পায় না বলে অপরাজিতার মধ্যে একটি ক্ষোভ ঘনীভূত হতে থাকে। পাথরের চোখের বুঝিবার শক্তি নেই যে। এই বারান্দায় বাতাসের মধ্যে অপরাজিতা স্নোমাখা মুখটা সন্ধ্যা কেতকীর মতো নতুন শোভায় ঢলঢল করছে। স্বামীর দৃষ্টিহীনতার জন্য সে কিংসুকের দিকে যেতে চেয়েছে। কিংসুকের কাছে অপরাজিতা রূপের প্রশংসা পেলেও মনে থাকে একটা অতৃপ্তি। শেষে পাথরের চোখ সত্ত্বেও হিরণময়ের মনের চোখটি যে সুন্দর তা বুঝতে পারে অপরাজিতা। অন্ধ মানুষটির হৃদয়টি যে অসম্ভব অনুভূতিশীল তা গল্পে আমরা প্রকাশিত হতে দেখি। অন্ধ মানুষের যে অন্য একটি অনুভূতির জগৎ আছে, রূপ রস গন্ধের আপাতগ্রাহ্য জগতের থেকে তা আরও বেশি বাস্তব। অপরাজিতার কাছে তা ধরা পড়ে। 4.16 জ্যোতিরিন্দ্র নন্দী ব্র্যাকেটে 1912 থেকে 1983 ওনার রচিত সামনে চামেলি ব্র্যাকেটে নির্বাচিত গল্প দেজ প্রথম প্রকাশ 1989। এই গল্পে এক দৈহিক প্রতিবন্ধী যুবকের আত্মকথন রয়েছে। নানা রকম ফুলের গন্ধ আর বিভিন্ন শব্দ দিয়ে এই গল্পের শরীর নির্মিত। এক প্রতিবন্ধী যুবক চলার পথে মে ফ্লাওয়ার, রাধাচূড়া বা কিউরিকুরা বা ল্যাভেন্ডার ডিউ এর গন্ধে মাতাল হয়। সে জানায় ক্রাচ ভর দিয়ে তাকে হাঁটতে হয়। আমাকে, যে জন্য আমার হাঁটা খুব মন্থর। দুটো সুস্থ পা নিয়ে আপনারা যত তাড়াতাড়ি চলতে পারেন, আমি পারি না। আস্তে আস্তে আমাকে রাস্তা পার হতে হয়। তার বেশভূষা মলিন, চেহারা ম্লান বিষণ্ণ। সে বলেছে ইনভার্টেড কমার মধ্যে, আমাকে দেখলেই আপনারা চট করে বুঝতে পারবেন লোকটা রক্তশূন্যতায় ভুগছে। মানুষ হিসেবেও আমি নগণ্য, খুবই সাধারণ, একটা প্রাইমারি স্কুলের শিক্ষক।
সুতরাং অসাধারণ কিছু যে হব না এটা এমনিও বোঝা যায়। ইনভার্টেড কমা ক্লোজ। এই যুবকের গাছের নিচে দাঁড়িয়ে নানা রকম গন্ধ আর শব্দে মোহিত হয়। তার একটা হীনমন্যতা আছে, সংকোচ আছে, প্রতিবন্ধকতা তার জীবনে এনেছে একটি অপূর্ণতার বেদনা। বনেদি পাড়ায় এসে সে জীবনের নানা বর্ণে গন্ধে স্বস্তি পেতে চায়। পৃষ্ঠা 116। অ্যাক্সিডেন্টে তার পা কাটা যাওয়ার পরের সংগ্রামটি আরও ভয়াবহ। ক্রাচ ঠুকে প্রায় 2.5 মাইল রাস্তা হেঁটে তাকে স্কুলে যেতে হয়। ছোট ছেলেমেয়েরাও ভাবে স্যারের এভাবে চলাফেরা করতে খুব কষ্ট হয়। কেউ বলে স্যার বেশি দিন বাঁচবে না, কেউ বলে স্যার বিয়ে করেনি, কাটা পা নিয়ে কোনোদিন বিয়ে করতে পারবে না। এই যুবক জন্ম রোম্যান্টিক, গাছপালা পাখি ফুল দেখতে ভালোবাসে, এমনকি বুনো ফুলও। সুন্দরী রূপসী মেয়েদের ভালো লাগে। সে নিজেই বলেছে সুন্দরের পিপাসা, রূপের তৃষ্ণা, পরিচ্ছন্নতার মোহ। এমনি এক মোহে একটি মাধবীলতায় মোড়া ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা অপরূপ যুবতীকে দেখে একটি আশ্চর্য জগতের কল্পনা করে সে। তারপর সেই বাড়ির চাকর এসে জানায় দিদিমণির ছোড়া পয়সা সে কেন নিচ্ছে না। আরও বলে ওই দেখো দিদিমণি আবার এসে দাঁড়িয়েছে, জিজ্ঞাসা করছিল যদি পয়সা না নাও পুরানো শার্ট পাঞ্জাবি আছে, নেবে কি? মোহভঙ্গ হলো যুবকের। প্রতিবন্ধী সাহায্য প্রার্থী ভেবে এই যে দাক্ষিণ্য দিদিমণি দেখিয়েছে তাতে যুবকের ক্ষোভও হয়েছে। আবার কোথাও চামেলি ফুটেছে, গন্ধ পাচ্ছে। সামনের দিকে ক্রাচ নিয়ে সে এগিয়ে চলে। এ গল্পে প্রতিবন্ধী শিক্ষকের একটি সুন্দর স্বপ্ন কল্পনার মোহভঙ্গকে দেখিয়েছেন গল্পকার। নির্বাচিত গল্পের ভূমিকায় সম্পাদক ডক্টর নিতাই বসু মন্তব্য করেছেন, ইনভার্টেড কমার মধ্যে, জীবনের যাবতীয় অচরিতার্থতায় টুকরো টুকরো স্মৃতিগুলো তাকে বেদনাবিধুর করে তুললেও সে যখন রাধাচূড়া, মে ফ্লাওয়ার, ইউক্যালিপটাস ও দেবদারু বেষ্টিত ব্যালকনি থেকে নয়ন বিমোহন পোশাক পরিহিতা যুবতীকে দেখে তখন সে ক্ষণিকের জন্য স্বপ্নাবিষ্ট হয়। স্বপ্নভঙ্গের পরে সেই বিপন্ন আর্ত যুবকটি পুনশ্চ অনুভব করে সামনে কোথাও চামেলি ফুটেছে কিনা। তার সন্ধানে নিরন্তর এগিয়ে চলা ছাড়া তার কোনো গত্যন্তর নেই। ইনভার্টেড কমা ক্লোজ। ওপরে লেখা 13। পেছনে পৃষ্ঠা 125-এ 13তে লেখা আছে জ্যোতিরিন্দ্র নন্দীর নির্বাচিত গল্প ব্র্যাকেটে নিতাই বসু, ডক্টর নিতাই বসু, দেশ, প্রথম প্রকাশ, দ্বিতীয় সংস্করণ, পুস্তক মেলা, জানুয়ারি 1999, পৃষ্ঠা 21। জ্যোতিরিন্দ্র নন্দী তার সামনে চামেলি গল্পে যেমন দুর্ঘটনাজনিত প্রতিবন্ধী যুবকের জীবন যন্ত্রণা তুলে ধরেছেন, তেমনি তার নদী ও নারী ব্র্যাকেটে খেলনা 1953 গল্পের মধ্যেও দুর্ঘটনাজনিত আর এক প্রতিবন্ধী মানুষের কাহিনী পাই। সুরপতি ও তার স্ত্রী নির্মলা পদ্মা নদীতে বোটে করে ছুটির আমেজ উপভোগকালে দেখে অদূরে একটি সাদা বোট। সেই বোটের মহিলা মাছ ধরেন, পাখি শিকার করেন। দূর থেকে দেখে তাদের মনে হয় মহিলা বাড়াবাড়ি রকমের। পরে দেখে তার বোটেও স্বামী নিয়ে একটি পরিচ্ছন্ন সংসার, কিন্তু স্বামী দুর্ঘটনায় একটি হাত আর বাঁ পায়ের অর্ধেক খুইয়ে পঙ্গু এবং দৃষ্টিহীনতাও তার সঙ্গী। নার্ভে চোট লেগে ওর চোখ দুটো নষ্ট হয়ে গেছে। স্বামীকে যথাসাধ্য আরামে রাখতে সে সব রকমের কাজ করে চলেছে। নদী আর নারীর সংস্পর্শে প্রতিবন্ধী মানুষটির এই বেঁচে থাকা বেশ তাৎপর্যময়। পৃষ্ঠা 117। তার সুখী মানুষ গল্পেও মুরারির দুঃখের সংসারে ছোট ছেলেটির জন্ম থেকেই বিকলাঙ্গ। নীল রাত্রি গল্পে পাচ্ছি বিকলাঙ্গ বাবুর প্রসঙ্গ। পঙ্গু গল্পে জ্যোতিরিন্দ্র নন্দী বলেছেন দৈহিক প্রতিবন্ধী শুভেন্দুর বৃত্তান্ত। সে খঞ্জ। প্রতিবন্ধী এই পুরুষের সঙ্গে প্রকৃতির নিবিড় সম্পর্ক রচিত হয়েছে গল্পে। বিছানায় শুয়ে থাকে শুভেন্দু। বেলা শেষের মিঠেল রোদ পড়েছে তার বিছানায়। শুভেন্দুর মনে হয় ওই সোনা রোদ যেন এক অপরূপা নারী, যে তার দীর্ঘ চম্পক আঙ্গুল দিয়ে তাকে ছুঁতে চায়। 4.17। নারায়ণ গঙ্গোপাধ্যায় ব্র্যাকেটে 1918 থেকে 1970 এনার রচিত ধস ব্র্যাকেটে গন্ধরাজ 1955। এই গল্পে আমরা স্নায়বিক বা মানসিক প্রতিবন্ধী ভবতোষের কাহিনী পাচ্ছি। চাকরি হারানোর পর ভবতোষ আত্ম অনুশোচনা গ্লানির ফলে স্নায়বিক বিকারগ্রস্ত। তার স্ত্রী কিরণ লেখা স্বামীকে নিয়ে দার্জিলিংয়ে এসেছে চেঞ্জে। গল্পের জটিলতা সৃষ্টি হয়েছে কিরণ লেখার সহপাঠী বন্ধু রণজিতের আগমনের পর। পঙ্গু স্বামীর পাশাপাশি সুস্থ সবল রণজিৎকে দেখে কিরণ লেখা দ্বিধাগ্রস্ত। রণজিতের সঙ্গে সে টাইগার হিলে যেতে রাজি হয়। বাড়ির সামনে রণজিৎ দাঁড়াবে আর কিরণ লেখা বেরিয়ে গিয়ে আত্মসমর্পণ করবে তার কাছে।
পঙ্গু নির্জীব স্বামীকে ত্যাগ করবে। এমন সময় নামছে ধস। চাপা পড়া কিরণলেখাকে বাঁচাতে প্রাণপণ শক্তিতে ঝাঁপিয়ে পড়ে ভবতোষ, তার স্নায়বিক ব্যাধি ভুলেই। পঙ্গুত্বের বিপ্রতীপে ভবতোষের স্ত্রীর প্রতি আত্মস্বার্থ লেশ শূন্য প্রেম দেখে কিরণলেখা এবং রণজিৎ যার পরনায় বিস্মিত হয়। রণজিতের ব্যক্তিত্ব ম্লান হয়ে যায় প্রতিবন্ধী ভবতোষের ব্যক্তিত্বের ও প্রেমের কাছে। গল্পের শেষে গল্পকারের বর্ণনা ইনভার্টেড কমার মধ্যে উন্মত্ত দানবীয় শক্তিতে কাঠ সরাচ্ছে ভবতোষ। দাম্পত্য জীবনে যে প্রেম তিলে তিলে সংগ্রহ করেছে সূর্য আর নক্ষত্রের অগ্নিকণা, তাই এখন বজ্র প্রদীপ হয়ে জ্বলছে ভবতোষের রক্তে। কিরণলেখাকে সেই বাঁচাবে, সেই শুধু বাঁচাতে পারে। সীমাহীন দীনতায় হাঁটুর মধ্যে মুখ লুকিয়ে রণজিৎ নিশ্চেতনার গভীরে তলিয়ে গেল। ইনভার্টেড কমা ক্লোজ। ধ্বংসের এই বিপর্যয় ভবতোষ তার প্রতিবন্ধকতাকে জয় করে নবীন চেতনা ও শক্তিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। ওপরে লেখা 14, পৃষ্ঠা 125-এ 14 দিয়ে লেখা আছে, দ্রষ্টব্য নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোট গল্প শিপ্রা দে, শৈলী, 1996। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শ্বেতকমল গল্পে গ্রন্থের মর্গ গল্পের মধ্যে আমরা মন্মথকে পাচ্ছি যে আজ বাতিল দেউলিয়া। একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় ভয়ঙ্কর স্মৃতির মতো পঙ্গু বিকলাঙ্গ হয়ে পড়ে আছে অন্ধকার কোণায়। সুন্দরী স্ত্রী পাওয়ায় হোমিওপ্যাথ ডাক্তার মন্মথকে সকলেই ঈর্ষা করতে শুরু করলো। তারপর একদিন ইনভার্টেড কমার মধ্যে ঢাকা মেলের একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় মরা স্তূপের মধ্যে থেকে বেরিয়ে এলো প্রায় পিণ্ডকার মন্মথ। আশ্চর্য, সে মরেনি, এখনো বেঁচে আছে অদ্ভুত বিভৎসভাবে। শুধু বাঁ পা নেই তা নয়, গোটা বাঁধি কি অসাড় হয়ে গেছে তার। পৃষ্ঠা 118। বিছানায় শুয়ে বিস্ফারিত নেত্র চোখ মেলে তাকিয়ে থাকে আকাশের দিকে। কখনো গভীর রাতে কি একটা অব্যক্ত ব্যথায় সে গোঙাতে থাকে। বিচিত্র তার গোঙানির আওয়াজ, মনে হয় যেন সাপে ব্যাঙ ধরেছে কোথাও। ইনভার্টেড কমা ক্লোজ। চাল কলের চাকুরি জুটিয়ে স্ত্রী মমতা সংসার টানছে। তারই উপরওয়ালার অনিরুদ্ধ মমতাকে পেতে চায়। মমতাও ভয় পায় না। অনিরুদ্ধ কষ্টকর জীবনের কথা বলে মমতাকে দুর্বল করে দিতে চায়। প্রাকৃতিক দুর্যোগে তারা মর্গে আশ্রয় নেয়। তারপর চা খাবার নিমন্ত্রণে অনিরুদ্ধ আসে মমতার বাড়ি। সেখানে পঙ্গু মন্মথকে দেখে অনিরুদ্ধর লাশ কাটা ঘরের স্মৃতি জেগে ওঠে। পালিয়ে বাঁচে এই রুদ্ধশ্বাস পরিবেশ থেকে। ওপরে লেখা 15, পৃষ্ঠা 125-এ 15 দিয়ে লেখা আছে, নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প সমগ্র, 3য় খণ্ড, মিত্র ও ঘোষ, প্রথম প্রকাশ 1406, 4.18। সোমেনচন্দ ব্র্যাকেটে 1920 থেকে 1942 এর রচিত অন্ধ শ্রীবিলাসের অনেক দিনের একদিন। এই গল্পে দৃষ্টিহীন শ্রীবিলাসের রোজ নামচা। এখানে ওপরে 16 লেখা আছে, নিচে 125 পৃষ্ঠায় 16 দিয়ে লেখা আছে, সোমেনচন্দ্র গল্প সংগ্রহ, পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি, 1997। এই গল্পে অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? কবির সেই বহু পঠিত পংক্তিটি একটু অন্যভাবে এখানে প্রযোজ্য। শ্রীবিলাসের জীবনের হতাশা, দারিদ্র্য, কামনা ও বাসনার ছবি এ গল্পে। রাত্রে তার স্ত্রী বিন্দু কর্মক্লান্ত ফিরে এসেও নিস্তার পায় না। শ্রীবিলাস তাকে চায়। তার ভিতরের ক্ষুধা, তৃষ্ণা, কামনার রক্তিমতার বাস্তব প্রতিবেদন গল্পটি। সকালে ঘুম থেকে উঠে শ্রীবিলাস তার লাঠি খোঁজে, কারণ এটা ছাড়া সে চলতে পারে না। তার অন্ধত্বকে সে কতকটা উপহাস করে ওই লাঠির সাহায্য নিয়ে। ওই লাঠি তার মস্ত বড় সাথী। বিন্দু তার স্ত্রী, তার সঙ্গে ঝগড়া চলে। কাজ নেই, অন্ধের আবার কি কাজ? বসে বসে সে কথা বলে, রাগ করে, লাঠি ঠোঁকে। সারাদিন ছেলেপিলেদের নিয়ে কাটে। রাত্রে ফেরে বিন্দু। এত রাতে এলো বলে বিন্দুর ভয় নেই, তার ভয় স্বামীকে। সে বলে অভাবে জোড়াতালি দিয়ে সংসার চলছে। খড়ে শুয়ে আছে 3 ছেলে মেয়ে, ওরা বেঘোরে ঘুমোচ্ছে। কিন্তু ওগো, তোমার চোখে কি ঘুম নেই? তোমার চোখের আগুন নেবাও, আমি তো আর পারি নে। শ্রীবিলাস তাকে তবু ছাড়ে না, বলে আমি অন্ধ মানুষ, কত দুঃখ, তার ওপর আমাকে আরও কষ্ট দিয়ে লাভ কি? বিন্দু রাজি হয় না। মোক্ষম ক্রোধে শ্রীবিলাস লাঠি ছুঁড়ে মারে। বিন্দুর গায়ে লাগে না। বিন্দুকে শুতে হয় অগত্যা। আবার ভোর হয়, শ্রীবিলাস সূর্য প্রণাম করে, পরলোক বিষয়ক গান ধরে। অনেক দিনের মতো এই অন্ধ জীবনের একটি দিনের কথা গল্পে। 4.19 বিমল কর ব্র্যাকেটে 1921 থেকে 2003
কাম ও কামিনী এই গল্পের মধ্যে দৃষ্টিগত প্রতিবন্ধকতার প্রসঙ্গ রয়েছে। মনসা পাহাড়ে জনবসতি, মন্দিরের নিচে বসে কাম কামিনীর মেলা। এই মেলায় আগের দিন পৌঁছে গেছেন অন্ধ কুঞ্জবাবু এবং তার সঙ্গী। মেলার কামদেব সকলের কামনা পূরণ করেন। পৃষ্ঠা 119। অন্ধ কুঞ্জবাবু মেলায় যাবেন তার দৃষ্টিশক্তি ফিরে পাবার কামনা জানাতে। কামনা জানাবার 4টি পথ। 4টি পথে যেতে হয় সঙ্গিনী নিয়ে। কুঞ্জবাবু সঙ্গিনী নির্বাচন করেছেন ফুল্লরাকে, কিন্তু শেষ পর্যন্ত সঙ্গিনী হয় বিজলি। একদিন কুঞ্জবাবুর প্রতারণায় এই বিজলি গৃহত্যাগিনী হয়েছিল, ফুল্লরা তারই কন্যা। অন্ধ মানুষ কুঞ্জবাবু বিজলির সঙ্গে গিয়ে দেবতার দয়া প্রার্থনা করে, অর্থাৎ বিজলির ক্ষমাই তাকে মুক্তি দেয়। 4.20 সমরেশ বসু ব্র্যাকেটে 1924 থেকে 1988। এনার রচিত কয়েকটি ছোট গল্পে প্রতিবন্ধী মানুষের জীবন যন্ত্রণা ফুটে উঠেছে। তার মহাযুদ্ধের পরে ব্র্যাকেটে গল্পগ্রন্থ মনোমুকুর 1958। এই গল্পটি এদিক থেকে সর্বাগ্রে স্মরণীয়। গল্পের কেন্দ্রে রয়েছে 3 জন নরনারী, 2 জন্মান্ধ ভিখারি শুলা ও বটা এবং 1 জন জন্মান্ধ ভিখারিণী। জন্মান্ধ ভিখারি পুরুষ তাদের অন্ধত্বের কারণে এই রূপরস গন্ধময় পৃথিবীর অনেক কিছুই পায়নি। নারীর রহস্য বা মহিমা তারা জানে না, কেবল শুনে শুনে একটি কল্পনার মূর্তি গড়ে উঠেছে তাদের মনের মধ্যে। বাজারের কাছে একটি গুদামে তাদের মাথা গোঁজার ঠাঁই। ঘটনাচক্রে তাদের জীবনে হাজির হয় কুরচি নামের এক জন্মান্ধ নারী, পেশায় ভিখারিণী। তার সংস্পর্শে এসে এই জন্মান্ধ পুরুষ নারীর শরীরকে পায়, কিন্তু নারী মনের স্বরূপ তাদের অধরাই থাকে। শরীর ও মনের একচ্ছত্র আধিপত্যের লোভে 2টি পুরুষ একে অন্যের প্রতি হয়ে ওঠে প্রতিযোগী। এখানেও চিরন্তন ত্রিকোণ সম্পর্কে টানাপোড়েন রচিত হয়। প্রতিযোগী পুরুষ এসে অন্যকে হত্যা করছে মনে করে ভিখারিণীকেই হত্যা করে বসে। গল্পটি আলোচনা প্রসঙ্গে সমালোচক সুমিতা চক্রবর্তী বলেছেন, ইনভার্টেড কমার মধ্যে, এই গল্পটির বিষয়বস্তুই এমন যেখানে শরীর সম্পর্ক ব্যাপারটার কাছে প্রগাঢ় ভূমিকা, প্রায় কেন্দ্রীয় ভূমিকা। কিন্তু তবু লক্ষ্য করা যায় যে সমরেশ বসু কোথাওই শরীর বর্ণনাকে প্রকট করে তোলেননি। সর্বদাই গল্পটিতে শরীর লগ্নতার ভূমিকা ছাড়িয়ে 2টি পুরুষের কামনা এবং নারীর শরীর মনের ওপর একক অধিকার প্রতিস্থাপনের প্রতিযোগিতার দ্বৈরথ অনুভূত হয়েছে। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা 17। পৃষ্ঠা 125-এ 17 দিয়ে লেখা আছে, ছোট গল্পের বিষয় আশয়। সুমিতা চক্রবর্তী, সমরেশ বসুর ছোট গল্প, 3টি বিতর্ক। পৃষ্ঠা 264, পুস্তক বিপণী, জুন 2004। সমরেশ বসু রচিত পকেটমার ব্র্যাকেটে গল্পগ্রন্থ মরশুমের একদিন 1953। গল্পের মধ্যেও আমরা প্রতিবন্ধ এক নারীকে পাই। চটকলের কর্মী সৎ গৌরমোহনের স্ত্রী বাক শক্তিহীনা ও পঙ্গু সুনয়নী। দারিদ্র্যের সংসারে দৈহিক প্রতিবন্ধকতার অভিশাপকে দেখানো হয়েছে। অভাবের কারণে গৌরমোহন বৌমা মালতীর গয়না আত্মসাৎ করছেন, কিন্তু ধরা পড়ে যাচ্ছেন স্ত্রী সুনয়নীর কাছে। আত্মপ্রবঞ্চিত গৌরমোহনকে স্ত্রী সুনয়নী শাস্ত্রনয়নে ক্ষমা করলেন। পৃষ্ঠা 120, 4.21। দেবেশ রায়ের ব্র্যাকেটে 1936 বেশ কটি ছোট গল্পে দৈহিক প্রতিবন্ধী নরনারীর কথা উঠে এসেছে। এখানে ছোট গল্পের ওপরে 18 লেখা আছে। 126 পৃষ্ঠায় 18 দিয়ে লেখা আছে, দেবেশ রায় গল্প সমগ্র 1, দেশ, কলকাতা 13 এপ্রিল 1992। শ্রীশ গাঙ্গুলির 2 হাতের বুড়ো আঙ্গুলের সঙ্গে আছে 2টি করে অতিরিক্ত আঙ্গুল। এটিকে পাড়া প্রতিবেশী অপয়া মনে করে, বিদ্রুপের বানে তাকে বিদ্ধ করে। দৈহিক প্রতিবন্ধকতায় গল্প 32 আঙ্গুলে ব্র্যাকেটে 1958। নিজের সঙ্গেও তার সারাক্ষণ যুদ্ধ করতে হয়। মেয়ের বিয়েতেও মেয়েকে সে আশীর্বাদ করতে পারে না, পালিয়ে আত্মরক্ষা করে। তার মনেও যেন এই বিশ্বাস জন্মে গেছে সে অপয়া। দেবেশ রায়ের পা 1958। এই গল্পে দেখি এক পরিবারে 2টি বউয়ের হঠাৎ মরবার শখ হয়। বড় বউ মারা গেলেও ছোট বউ ভাগ্যক্রমে বেঁচে যায়, কিন্তু তার
একটি পা কাটা পড়ে। হাসপাতাল থেকে ক্রাচ নিয়ে বাড়ি ফেরে। পা থাকার সময় অভাব বোধে সে ছিল তাড়িত, আজ তার পায়ের অভাব অন্য অভাবকে ঢেকে দিয়েছে। মানুষের হাঁটার নানা ভঙ্গিমাকে গল্পে আনা হয়েছে, আর তির্যক ভঙ্গিতে জানান গল্পকার ইনভার্টেড কমার মধ্যে 1 বছর পর ছোট বউয়ের একটা 2 পাওয়ালা বাচ্চা হলো ইনভার্টেড কমা ক্লোজ, এবং সমালোচকের ভাষায় আবার ইনভার্টেড কমা একটা পা না থাকা অভাবের সঙ্গে লড়াইয়ের গল্প। শেষ পর্যন্ত সংসার সেই নারীর নারীত্ব স্বীকার করে নিয়েছে, তার অকুণ্ঠ জৈবিক নারীত্ব। কোনো এক মন খারাপ হওয়ার কারণে সেই মেয়েটি আত্মহত্যা করতে গিয়েছিল। একদিন এই সত্যের আর কোনো দামই থাকে না। একই সঙ্গে জয় ও পরাজয়কে ধারণ করে আছে আশ্চর্য গল্পটি। ইনভার্টেড কমা ক্লোজ, ওপরে লেখা আছে 19। 126 পৃষ্ঠায় 19 দিয়ে লেখা আছে সুমিতা চক্রবর্তী, বহুরূপে বাস্তব তোমার, দেবেশ রায়ের ছোট গল্প, ছোট গল্পের বিষয় আশয়, পৃষ্ঠা 319-20। দেবেশ রায় অন্য একটি মনোবিশ্লেষণধর্মী গল্প আন্নিকগতি ও মাঝখানের দরজা, 1957। এই গল্পের মধ্যে তটিনী ও তার পঙ্গু স্বামীকে নিয়ে টানা পড়েন। পঙ্গু স্বামী আজ তটিনীর নৈকট্যেও সঙ্গমে অপারগ। দেওর শিশির সংসারের অভাব সামাল দেয়। তটিনী ও শিশির পরস্পরের প্রতি কামনা জানিয়েও বিফল। মাঝখানের দরজায় আগল নেই, কিন্তু কেউ কাছে আসে না, আসতে পারে না। 4.22। প্রতিবন্ধী রমণীকে নিপীড়ন ও ধর্ষণের ঘটনা অধুনা হামেশাই ঘটে যাচ্ছে। খবরের কাগজে বা টিভির পর্দায় চোখ রাখলে আমরা তা জানতে পারি। এরকমই বিষয় নিয়ে সৈয়দ মুস্তাফা সিরাজ 1930 সালে লিখেছেন বৃষ্টিতে দাবানল গল্পটি। শরীরের তৃষ্ণায় কাতর দিন মজুর নারায়ণ প্রতিবেশিনী দাই সল্লার কাছে যায়। সল্লার ব্র্যাকেটে সরলা যার নাম কাছে পুরুষরা ব্যর্থ ফেরে না, অথচ নারায়ণকে সে উচ্চ হাসিতে ফিরিয়ে দিল। পাশবিক ক্ষুধা আর কামে অন্ধ নারায়ণ ফেরার পথে সরলার বোবা আর জড়বুদ্ধি মেয়েটির শরীর ভোগ করে। সল্লার অভিযোগে নারায়ণ ধরা পড়ে এবং মার খায়। পাশবিক প্রবৃত্তির শিকার এই মুখ ও জড়বুদ্ধি কিশোরীর প্রতি আমাদের সহানুভূতি জেগে ওঠে। বোবা মেয়ে জ্যোৎস্নার মুখ দিয়ে লালা ঝরে, চিবুক গলা বুকের কাপড় ভেজে, মুখে বুড়ো আঙুল, আঙুলের তলা দিয়ে পাপহীন সরলতার স্রাব। এই মেয়ে সর্বনাশ করে নারায়ণ। পৃষ্ঠা 121। সৈয়দ মুস্তাফা সিরাজের প্রতিবন্ধী চরিত্রকেন্দ্রিক অন্য একটি গল্প বুড়া পীরের দরগা তলায়। অন্ধ বৃন্দাবনের কথা পাচ্ছি এই গল্পে। দারিদ্র্যের কারণে অন্ধ বৃন্দাবন ছেলেকে বেচে দিতে বাধ্য হয়। সে ভাবে একদিন তার ছেলে ফিরে আসবে। বুড়া পীরের কাছে সে প্রার্থনা জানায়, আমার অন্ধের নারীটাকে দেখো, সুহালে রেখো তাকে, যেখানেই থাকো। জুলেখা গল্পেও কম পরিসরে হলে খোড়া বদরুর প্রসঙ্গ আছে। 4.23। এটি হচ্ছে পৃষ্ঠা 121। মহাশ্বেতা দেবীর ব্র্যাকেটে 1926 সাত সকালের মা গল্পের জটি ঠাকুরনের ছেলে সাধন কান্দরী সেদিক থেকে মানসিক জড়বুদ্ধি সম্পন্ন। সাধারণ মানুষের মতো তার বোধ বুদ্ধি নেই, কিছুটা হাবাগোবা, তবু তার মাতৃপ্রীতি এবং জীবনের মায়াটান আমাদের মুগ্ধ করে। সাধন প্রসঙ্গে গল্পের মধ্যে যে বর্ণনা পাই, সাধন নির্বোধ, 30 বছর বয়সেও ওর বুদ্ধিশুদ্ধি অপরিণত। মোষের মতো শরীরে ওর পাকস্থলী ছাড়া কিছু নেই। ফুসফুস, রক্ত জবার পাপড়ির মতো হৃদযন্ত্র, সাপের মতো পিচ্ছিল নাড়ি, ভোরের দোপাটির মতো কুসুম কোমল জীবকোষ, কিছু নেই ওর শরীরে। একটা পাকস্থলী আছে, আর আছে খিদে। সেই সাধন মায়ের শ্রাদ্ধের চাল বামুনকে না দিয়ে বাড়ি নিয়ে যায়, ভাত রেঁধে খাবে বলে। মাতৃক্ষুধা আর অন্ন ক্ষুধা মিশে গেছে এই গল্পে। মহাশ্বেতা দেবী জগন্নাথের রথ ব্র্যাকেটে 1982 গল্পের মধ্যে আমরা প্রতিবন্ধী মানুষের জীবন যন্ত্রণার প্রকাশ দেখি। অন্ধ বৃদ্ধ এক ভিখারিনীর কথা আছে এই গল্পে। মহাশ্বেতা দেবীর নৈরিতে মেঘ এর অন্তর্গত ডাইনি গল্পে আমরা দেখি টুরা গ্রামের প্রধানের বোবা কালা হাবা মেয়ে উচ্চবর্গীয় হনুমান মিশ্রের বাড়িতে কাজ করতে গিয়ে আর ফিরে আসে না, যার কারণ ডাইনির প্রকোপ। মহাশ্বেতা দেবীর কবি পত্নী গল্পে ব্র্যাকেটে 50টি গল্প প্রতিক্ষণ। অন্ধ ও স্থবির কবি সুপ্রভাত দত্ত চৌধুরীকে সম্বর্ধনা জানাবার কথা আছে, যদিও এই সম্বর্ধনায় তিনি যেতে পারেননি। কবির হয়ে কবি পত্নী গিয়েছেন এবং কবিকে সম্বর্ধনার অনুষ্ঠানটি ম্লানভাবে সম্পন্ন হয়। দর্শকরা অধীর আগ্রহে পামেলার নাচের জন্য অপেক্ষা করছে, তাই কাট করতে হয়। বাড়ি এলে মিথ্যে বলতে হয়, বাড়িতে বলতে হয়, এবং এই প্রথম স্বামীর অন্ধত্বের জন্য কৃতজ্ঞ বোধ করেন কবি পত্নী। চোখ থাকলে তো উনিই যেতেন, দেখতেন সব। মেকি সম্বর্ধনার প্রতি ব্যঙ্গ ঝরে পড়ে এই গল্পে। বাংলা কথা সাহিত্যে মহাশ্বেতা দেবীর সৃষ্টি স্বাতন্ত্র্য চিহ্নিত। সমাজ চেতনা এবং মানব জীবনের নানা
বৈচিত্র্য রূপ প্রকাশিত তার লেখায়। পৃষ্ঠা 122। তার ছোট গল্পের মধ্যে হারুন সালেমের মাসি একটি উল্লেখযোগ্য গল্প। এই গল্পের গৌরবী সম্পর্কে হারুন সালেমের মাসি সে একজন প্রতিবন্ধী রমণী। এটা হচ্ছে পৃষ্ঠা 122 পড়ছি। তার দৈহিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সে মনে প্রাণে একজন সম্পূর্ণ মানুষ, মাতৃত্বে নারীত্বে মহিমান্বিত। এক অনাথ মুসলমান বালক হারুন এবং হিন্দু নারী গৌরবীর মধ্যে লেখিকা মাতা পুত্রের যে পবিত্র সম্পর্কের উন্মোচন করেছেন তা সম্পৃক্তির উজ্জ্বল দৃষ্টান্ত। গৌরবীর ডান পা অপুষ্ট, বাঁকা, তবু সে জীবনের বাধা বিঘ্নকে জয় করেছে। নয়াঞ্জলি জল থেকে শাক, গুগলি, পাতা সংগ্রহ করে সে। মহাজন সেসব নিয়ে চলে যায় শহরে। এই তার জীবিকা অর্জনের পথ। হারুনের মাও তার সঙ্গে শাক পাতা সংগ্রহ করত। হারুন সালেমের বাবা ঘরামির কাজ করত। সাপের কামড়ে তার মৃত্যু হয়। গল্পের ঘটনায় জানা যায় একদিন হারুন সালেমের মারও পীড়ায় মৃত্যু হয়। মৃত্যুশয্যায় মা ছেলে হারাকে বলে যায়, মাসি তোকে দেখবে। হিন্দু নারী এবং এক মুসলমান বাপমা মরা ছেলে। সমাজ, গ্রাম, পরিবারে এ নিয়ে ঘোরতর আপত্তি ওঠে। গৌরবীর সন্তান নেই বলে সে হারুনের নৈকট্যে সন্তান তৃষ্ণার পরিতৃপ্তি ঘটায়। হারুনের মা নেই, হিন্দু মাসির মধ্যে সে মাকে খুঁজে পায়। গৌরবী প্রতিবন্ধী রমণী হলেও কোনো রকমেই সে অপূর্ণতার পরিচয় দেয়নি। স্নেহে, প্রেমে, বাৎসল্যে, কর্তব্যে সে পূর্ণাঙ্গ ও পরিণত বুদ্ধির পরিচয় দিয়েছে। সমাজের চাপে গৌরবী হারাকে তার বাড়ি আসতে নিষেধ করলেও হারার করুণ মুখ, মাতৃস্নেহ, ক্ষুধা কাতরতা দেখে গৌরবী চরম সিদ্ধান্ত নিয়ে বসে একদিন। হারাকে নিয়ে সে গ্রাম দেশ ছেড়ে রাতের অন্ধকারে পথে বেরিয়ে পড়ে। হারা প্রশ্ন করলে গৌরবী বলে শহরে যাচ্ছে। শহর মানে কলকাতা। সেখানে কেউ কারো জাত ধর্ম নিয়ে প্রশ্ন তুলবে না। গল্পকারের জীবন দৃষ্টির তীক্ষ্ণতা ও মানব প্রেমের প্রকাশ দেখিয়ে গল্পে শহরের জাতহীন ধর্মহীন একটা বিরাট মানব সমাজ আছে। গৌরবী আর হারা সেই সমাজের সদস্য হতে চায়। হারুন সালেমের মাসিক গল্পের মানবিক আবেদন অসামান্য। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার বিশৃঙ্খলার যুগে এ গল্প আশার আলো দেখায়। গৌরবীর ক্ষুধিত মাতৃত্ব, অন্যদিকে হারুনের ক্ষুধিত কৈশোর এক প্রেমে মিলিত হয়েছে। প্রতিবন্ধী বলে লেখিকা গৌরবীর প্রতি যাবতীয় সহানুভূতি বর্ষণ করেছেন। গৌরবীয় বাংলা কথা সাহিত্যে প্রতিবন্ধী চরিত্রদের মধ্যে আলোকময় অস্তর্থকতায় সঞ্জীবিত। 4.24 চারুচন্দ্র চক্রবর্তী ব্র্যাকেটের ছদ্মনাম জরাসন্ধ রচিত পা গল্পগ্রন্থ পসারিণী 1372। এই গল্পে যুদ্ধজনিত বিকলাঙ্গতার ছবি ফুটে উঠেছে। রমেন এই গল্পের প্রধান চরিত্র। রমেন যুদ্ধে গেছিল, তার ফলস্বরূপে একটি পা খোয়া গেছিল। তারপর নকল পা আর ক্রাচ সম্বল করে যেদিন সে ঘরে ফিরে এলো, এই দৈহিক প্রতিবন্ধকতার কারণে একে একে মা, বাবা, ভাই, বোন, বন্ধু, এমনকি প্রণয়নীয় সরে যায়। এক পা সম্বল রমেনকে দেখে সবাই চমকিত, ভীত। পৃষ্ঠা 123। সমাজে, পরিবারে সে তার পুরাতন জায়গাটি আর ফিরে পায় না। দুঃখিত প্রত্যাখ্যাত রমন চুপিসারে মাঝরাতে গৃহত্যাগী হয়। দূরে স্টেশনের দিকে এগিয়ে চলে। সে সময় তার মনে হয় কোথায় যাবে সে জানে না, তবু এমন একটি দেশে সে যেতে চায় যেখানে তার এই পায়ের দিকে চেয়ে কেউ কাঁদবে না, বড় বড় নিঃশ্বাস ফেলবে না, ভয় পাবে না। জরাসন্ধের এই গল্পে দৈহিক প্রতিবন্ধকতার কারণে একটি করুণতম স্বেচ্ছা নির্বাসনকে দেখানো হয়েছে। 4.25 দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ব্র্যাকেটে 1933 থেকে 1979। এনার রচিত জটায়ু গল্পটি প্রতিবন্ধীদের নিয়ে লেখা একটি অসাধারণ গল্প। গল্পটি ছোট গল্প। নতুন রীতি পত্রিকায় আষাঢ় সংখ্যায় 1367 ব্র্যাকেটে 1960 এই সালে প্রথম প্রকাশিত হয়। ওপরে লেখা আছে 20। পৃষ্ঠা 126-এ 20-তে লেখা আছে গল্প সমগ্র দীপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অনিশ্চয় চক্রবর্তী, 21 শতক, কলকাতা 73। পৃষ্ঠা 275 থেকে 281। ট্রেন থামাতে গিয়ে নিত্যচরণ রেলগাড়ির আক্রোশে তার দুটো হাতই হারিয়েছিল। তার দুই হাত কাটা যেন ডানা কাটা জটায়ু। সে কালীপুজোর রাতে সন্ধিক্ষণে নাচ দেখায়। বড় কঠিন আর কষ্টসাধ্য সে নাচ। তার স্ত্রী দুর্গা বসে আছে স্বামীর নাচ দেখতে। নারী পুরুষের ভিড়। চারিদিকে আগুন জ্বালিয়ে মুখে আগুনের মালসা নিয়ে আগুনের ওপর দিয়ে হাঁটা দেখে এলাকার মানুষ। ঢাক বাজছে, কাশি বাজছে, আর কনুই থেকে কাটা দুটো হাত নিয়ে নিত্যচরণ নাচছে, আর বলির ছাগল কাঁপছে। প্রতিবন্ধকতার যন্ত্রণাও প্রকাশিত এই গল্পে। ইনভার্টেড কমার মধ্যে ফিসফিস করে কে কাঁদছে। বউ ঠুয়া হইয়া আমি রাস্তায় বাইর হইতে পারুম না। নিত্যচরণ সেদিন বুক চাপড়াতে পারল না। বউ তুই খাবি কি? বুক চাপড়াতে পারল না। বউ আমি ঘরে বইসা
ইনভার্টেড কমা ক্লোজ, তার নাচের অমানসিক মুদ্রা। কাটা কোনই দুটো অদ্ভুত দেখাচ্ছে। একটা ক্লান্ত অতি প্রাকৃত আত্মা কোনো রকমের ডানা ঝাপটাচ্ছে, আর বলির ছাগলটার সঙ্গে রাস্তার কুত্তা কটা গলা মিলিয়ে বিনিয়ে বিনিয়ে কাঁদছে। প্রতিবন্ধী মানুষের অবস্থা যে মানবেতর প্রাণীর মতোই এই উপমায় তা পরিষ্কার হয়। 4.26 শীর্ষেন্দু মুখোপাধ্যায় ব্র্যাকেটে 1935, এনার রচিত ট্যাঙ্কি সাফ ব্র্যাকেটে স্বনির্বাচিত শ্রেষ্ঠ গল্প, প্রথম প্রকাশ কলকাতা বইমেলা 1997 ব্র্যাকেট ক্লোজ। এই গল্পে মাগনের ট্যাঙ্কি সাফ করতে আসার ঘটনা এবং যাদের ট্যাঙ্কি সাফ হচ্ছে সেই পরিবারের নরনারীর জীবনের অন্দরমহলের ময়লার প্রসঙ্গ। বাইরের ময়লা সাফ হয়, কিন্তু মনের ময়লা। এই গল্পে চুনু বলে একটি মেয়ের কথা পাচ্ছি যে দৈহিক প্রতিবন্ধকতার শিকার। গল্পের মধ্যে বর্ণনা পাই ইনভার্টেড কমার মধ্যে চুনুর একটা পা শুকনো কাঠি, একটা হাতেও কমজোরি, বড় কষ্ট তার হাঁটা চলার। যে তাকে দেখে সেই দুঃখ পায়। অন্যের এই দুঃখবোধটা খুব ভালো কাজে লাগাতে শিখে গেছে চুনু ইনভার্টেড কমা ক্লোজ। পৃষ্ঠা 124। শিবাজির সঙ্গে কথা বলায় হোক, বৌদির চিঠি চুরিতে হোক, চুনু একটু অন্য প্রকৃতির। মুনমুনের ব্লাউজের বোতামও লাগিয়ে দেয় সে। আবার এই চুনুর জন্য দত্তবাবু আর লীলাময়ী আগের দিন বিছানায় একসঙ্গে শুতে পান না। মাকে সে বলে ইনভার্টেড কমার মধ্যে, লজ্জা করে না তোমরা বুড়ো বয়সে একসঙ্গে শো? কেন শোবে? লীলাময়ী স্বামীকে বলেছেন মেয়ে যখন চায় না তখন থাক না হয় ইনভার্টেড কমা ক্লোজ। পরে নিজের মনে বলে ওঠেন ও তো জানে ওর স্বাদ আহ্লাদ মিটবে না, তাই বোধহয় হিংসে। প্রতিবন্ধী কন্যার প্রতি মায়ের মনোভাবটিও এখানে লক্ষ্য করার মতো। চুনুকে তার বাবা মারতে এলে সে শোনায় ইনভার্টেড কমার মধ্যে, গায়ে হাত দেবে না বলে দিচ্ছি। তেজ দেখাতে এলেন? মুরদ জানা আছে। কই বৌদিকে তো চোখ রাঙাতে পারো না? যখন তখন মাকে যাতা বলে মুখের ওপর। তোমার উইকনেস জানি, বেশি তেজ দেখাতে এলে সবাইকে চেঁচিয়ে বলবো ইনভার্টেড কমা ক্লোজ। প্রত্যেক নরনারীর মনের ময়লাকে দেখানো হয়েছে গল্পে। এমনকি চুনু প্রসঙ্গে বৌদি সুভদ্রা স্বামী অধীপকে বলে ইনভার্টেড কমার মধ্যে, তোমার আদরের লেংড়ি বোন চুনু কেন আমাকে বিয়ের পরদিনই বলেছিল, এই বৌদি তুমি কেন আমার দাদার সঙ্গে শোবে ইনভার্টেড কমা ক্লোজ। সে আরো বলে, আদরের দাদার সঙ্গে অন্য কেউ শোয় তাতে বুক জ্বলে যাবে না? ছি ছি, তোমরা লোক সমাজে মুখ দেখাও কি করে? ট্যাঙ্কি সাফ গল্পে ট্যাঙ্কি সাফ করার দুর্গন্ধ শুধু নয়, মনের ময়লা, দুর্গন্ধময় আবর্জনার গন্ধ গল্পের মধ্যে আমরা পাই। এই বিষাক্ত দুর্গন্ধময় পরিবেশে চুনুও একটি ঘোলাটে চেতনা আর কুটিল মানসিকতার শিকার। 4.27 সুচিত্রা ভট্টাচার্য রচিত একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে এই গল্পে ব্র্যাকেটে গল্প সংকলন বুকের কথা অঞ্জলি প্রকাশনী ব্র্যাকেট ক্লোজ কলকাতা নগরীর জীবনযাত্রা বর্ণনার পাশাপাশি এসেছে পঙ্গু ভিখারি গিরিধারীর কথা। 4.28 ভাগীরথ মিশ্র রচিত দৃষ্টি ব্র্যাকেটে 1993 খ্রিস্টাব্দ। এই গল্পে সমাজের অবহেলিত শ্রেণীর নরনারীর কথা। একটি খোঁড়া ভিখারিনী যার নাম লইতন এবং একজন অন্ধ পুরুষ কৈলাসের প্রেম কাহিনী ঠাঁই পেয়েছে। লইতন বিবাহিতা, তার পুত্র সন্তান আছে। পুত্রকে নিয়ে তার স্বামী ঝড়েশ্বরের ঘর সংসার ছেড়ে কৈলাসকে বিয়ে করতে হয়। একদিকে দৃষ্টির প্রখরতা দিয়ে ঝড়েশ্বর লইতনকে সন্দেহ করে, অন্যদিকে দৃষ্টিহীন কৈলাসের অনুভূতির দৃষ্টি আরো প্রখর, লইতনের ভয় বেশি কৈলাসকেই। 4.29 বাণী বসু রচিত বেহুলার ভেলা। এই গল্পটিতে পুলিশি অত্যাচারে পঙ্গুর স্বামী অমিতেশের চিকিৎসা ও ভরণ পোষণের দায়িত্ব তুলে নেয় তার স্ত্রী সংহিতা ক্যাবারে ডান্স পারফর্ম করে। অমিতেশের পঙ্গুত্ব অবর্ণনীয় অমানবিক কষ্টে সে মৃতপ্রায়, মাথা থেকে পা পর্যন্ত সেতির তাপ্পি। পৃষ্ঠা 125 লোহার ফ্রেমের মধ্যে শরীর আটকানো, পাঁজরা বাঁকা, অনেক রকম রোগ, স্পাইনাল টিউবারকুলোসিস, হাতের আঙুলগুলো অকেজো হয়ে গেছে। এখানে ওপরে লেখা আছে 21। 126 পৃষ্ঠায় 21-এ লেখা আছে মোহানা, বাণী বসু, আনন্দ পাবলিশার্স, তৃতীয় মুদ্রণ 1409। দ্রষ্টব্য মানিক বন্দ্যোপাধ্যায়, ছোট গল্প প্রতিবন্ধী মানুষজন, ফাল্গুনী ভট্টাচার্য, সীমান্ত সাহিত্য 2008। সেই স্বামীকে বাঁচাতে সংহিতা বেছে নেয় এই নৃত্যের জীবিকা। লম্পট সবাই যেমন বেহুলা ছিন্ন খঞ্জনার মতো নেচে স্বামীর জীবন ভিক্ষা করেছিল, আজকের বেহুলা সংহিতাও অমিতেশের জন্য তা করেছে। 4.30 অনিতা অগ্নিহোত্রী রচিত মাটির বেহালা ব্র্যাকেটে ছোট গল্প সংকলন 1998। এই গল্পের মধ্যে আমরা পাই এক অন্ধ নারীর কথা।
তার মনের অনুভব আর বিষণ্ণ করুণ কাহিনী পাঠককে এক বিষণ্ণতার কারুণ্যে আর্দ্র করে। গল্পটিতে সংবেদন ও সহানুভূতিশীলতা প্রকাশিত।